হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? আমি তো শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। এক সেকেন্ড, আমি শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ওয়েট। नमस्कार दोस्तों। युद्ध सिर्फ यूक्रेन में हो रहा है लेकिन तबाही रशिया तक में मच रही है। रशिया की आम जनता का हाल बेहाल है। रशियन करेंसी रूबल पिछले कुछ दिनों में इतनी तेजी से नीचे गिरी। আচ্ছা, তো আমরা আজকে পড়ব হচ্ছে থার্মোডিনামিক্স। থার্মোডিনামিক্স। আচ্ছা, থার্মোডিনামিক্স নিয়ে আমরা কথা বলবো। তার আগে যেটা জানার দরকার সেটা হচ্ছে যে শোনা যাচ্ছে না, চেক করে নিই। হ্যালো, 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 হ্যালো। শোনা যাচ্ছে তোমার কথা। আর তোরা যে বলছিস আমি সেটা শুনতে পাচ্ছিলাম না এতক্ষণ, এই শুনতে পেলাম এখন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো থার্মোডিনামিক্স কী জিনিসটা সেটা নিয়ে যদি কথা বলতে হয়, মানে তার আগে কয়েকটা জিনিস নিয়ে কথা বলা দরকার। প্রথম সেটা হচ্ছে যে সায়েন্সের ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু আবিষ্কার হয় বা কিছু কোনো একটা সূত্র আবিষ্কার হয় বা কোনো থিওরি আবিষ্কার হয়, সেই সেই সমস্ত থিওরি বা কি বলবো ফেনোমেনা যেরকম যেগুলো যা আবিষ্কার হয় সেগুলো মূলত দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, ঠিক আছে? হ্যাঁ, তার মানে লজ অফ ফিজিক্স বেসিক্যালি যদি আমরা বলি, laws of physics can be broadly classified in two types. দুটো টাইপে ভাগ করা যায়। এক নম্বর টাইপ কি, যেটা হচ্ছে যে এমন কিছু থিওরি, ঠিক আছে, এমন কিছু থিওরি যারা যারা কোনো অ্যাজাম্পশন বা পস্টুলেটের ওপর ডিপেন্ড করে না, ঠিক আছে? এমন কিছু এমন কিছু থিওরি যারা ডু নট ডিপেন্ড অন assumption or some postulate. তার মানে এমন কিছু থিওরি থাকবে যেগুলো কোনো পার্টিকুলার অ্যাজাম্পশান বা পস্টুলেটের উপর ডিপেন্ড করে না। সেগুলো কীভাবে বের করা হয়? সেগুলো হচ্ছে যে মানুষ বেসিক্যালি তার অবজারভেশনের থ্রু দিয়ে সে কিছু অবজার্ভ করে এবং সেই অবজার্ভ করার পর সে সেটার ম্যাথামেটিক্যাল থিওরি ডেভেলপ করে। যেমন সে ফর এক্সাম্পল, আমার যদি এখানে একটা অবজেক্ট থাকে উইথ টেম্পারেচার T1 অ্যান্ড তার সাথেই কন্ট্যাক্টে আছে আরেকটা অবজেক্ট, হ্যাঁ, উইথ টেম্পারেচার লেটস সে T2, ওয়্যার T2 ইজ গ্রেটার দেন T1, তাহলে আমরা কি দেখতে পাবো?
ওই যে স্লো করে যাবে মানে কি বলি কি করে যাবে? মানে কম উষ্ণতা যেখানে সেখানে বেশি উষ্ণতা চলে যাবে, বেশি উষ্ণতা যেখানে সেখানে কম উষ্ণতাটা চলে যাবে। হ্যাঁ, মানে এখান থেকে এখানে হিট ট্রান্সফার হবে, তাই তো? হ্যাঁ সুতনুকা এগ্রি করছো তো? হ্যাঁ হ্যাঁ, এখানে হিটটা ট্রান্সফার হবে এটা। আচ্ছা, এই যে ঘটনাটা, এই ঘটনাটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, ঠিক আছে? বরফ হাতে নিলে পরে আমাদের ঠান্ডা লাগে, গরম জলে হাত দিলে পরে গরম লাগে, ঠিক আছে? এই ঘটনাটা আমরা ছোট থেকে দেখে আসছি, ঠিক তেমনি সায়েন্টিস্টরাও দেখেছে ছোট থেকে দেখে টেকে। এবার এখান থেকে যদি একটা থিওরি বের করা হয় যে এই এই এটা কী করে হিট ট্রান্সফারটা হচ্ছে, কোন মানে কতটা টেম্পারেচার বেশি থাকলে পরে হিট ট্রান্সফার হবে ইত্যাদি যাবতীয় যদি থিওরি বের করা হয়, যেটা আছেও সার্টেনলি, সেই থিওরিটা হচ্ছে আমাদের এই ফার্স্ট টাইপের মধ্যে পড়বে, টাইপ ওয়ানের মধ্যে পড়বে। হ্যাঁ, অর্থাৎ যেখানে আমি আগে অবজারভেশন করছি, অবজারভেশন আমাকে বলে দিচ্ছে কি ঘটনাটা ঘটছে, তারপরে আমি এর পেছনের সায়েন্সটাকে ইনভেস্টিগেট করছি এবং সেখান থেকে নানা রকমের জিনিসপত্র বের করছি, ঠিক আছে? এর অনেক উদাহরণ আছে, যেমন এই টাইপ ওয়ান যে থিওরি আমরা পাই, এর উদাহরণ হিসাবে প্রথমেই সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হিসাবে যেটা আসে সেটা হচ্ছে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স, যেটা আমরা পড়তে চলেছি, থার্মোডাইনামিক্স। হ্যাঁ, আর এছাড়া কাইনেটিক্স আসতে পারে, কেমিক্যাল কাইনেটিক্স, যেটা আমরা 12-এ পড়ি, ঠিক আছে? হ্যাঁ, লজ অফ ইলেকট্রোকেমিস্ট্রি, এগুলো সব এর মধ্যে পড়ে। আগে আমরা এক্সপেরিমেন্ট দেখে নিচ্ছি, অবজারভেশনটা পুরো ক্লিয়ার, দেন আমরা এর ম্যাথামেটিক্যাল দিকটাকে ডেভেলপ করার চেষ্টা করছি। আচ্ছা, টাইপ টু কি? টাইপ টু হচ্ছে আমি কোনো একটা প্রবলেমকে, একটা আমার প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমি সলভ করতে চাইছি। আমি কি করব? প্রথমে এই প্রবলেমটার উপর ভিত্তি করে কিছু রিজনেবল অ্যাজাম্পশন আমি আনার চেষ্টা করব, ঠিক আছে? তার মানে কি আমি সাম রিজনেবল বা অ্যাডিকুয়েট, ঠিক আছে? উইল ট্রাই টু bring some reasonable or adequate adequate কথাটা কি ঠিক? আচ্ছা, অ্যাডিকুয়েটই থাক, অ্যাডিকুয়েট অ্যাজাম্পশন, ঠিক আছে? কীরকম আমি উদাহরণ দিলে বুঝতে পারা যাবে? আমরা তাহলে একটা প্রবলেম আছে, প্রবলেমটাকে আমি ডিফাইন করতে চাই ম্যাথামেটিক্যালি। হ্যাঁ, তো এই প্রবলেমটাকে ডিফাইন করতে গেলে আমি প্রথমে কিছু অ্যাজাম্পশন আনবো, ঠিক আছে? কিছু অ্যাজাম্পশনের একদম প্রকৃষ্ট বাংলা কি হওয়া উচিত? অ্যাজাম্পশন মানে তো ধারণা, অ্যাজাম্পশনের একদম প্রকৃষ্ট বাংলা কি হবে? লেট মি চেক। আচ্ছা, এগুলোই কি হাইপোথিসিস? না, হাইপোথিসিস ব্যাপারটা একটু আলাদা। আচ্ছা, বলে দিচ্ছি আমি। আচ্ছা, যাই হোক, অ্যাজাম্পশনের সেরকম ভালো বাংলা পাচ্ছি না, যাই হোক। আচ্ছা, আপাতত মানে আমি কিছু ধারণা আনবো। আচ্ছা, হাইপোথিসিস কথাটা আমরা আসছি, দেন এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে আমরা পুরো থিওরিটাকে ডেভেলপ করব। থিওরিটা ডেভেলপ করার পর আমি একটা রেজাল্ট পাবো, ঠিক আছে? এইবার আমি রেজাল্টটা পাওয়ার পর চেক করব যে এই রেজাল্টটা আমার মানে এক্সপেরিমেন্টালি এস্টাবলিশ যে রেজাল্ট আছে, সেই রেজাল্টের কতটা কাছাকাছি এই রেজাল্টটা আসছে। অথবা আরেকটা হচ্ছে কি, যে আমি এক্সপেরিমেন্ট করে দেখবো যে এই রেজাল্টটা ঠিক হচ্ছে কিনা, বা আরও 2-3টে মেথড দ্বারা সেম রেজাল্ট বের করে দেখবো সেই রেজাল্টগুলো ম্যাচ করছে কিনা। এই যে ঘটনাটা আমি করলাম, এখান থেকে দুটো পসিবিলিটি আসতে পারে। 1 নম্বর পসিবিলিটি হচ্ছে যে আমার রেজাল্ট মিললই না, ঠিক আছে? রেজাল্ট মিললই না, অর রেজাল্টটা সুন্দরভাবে মিলে গেল, তাই তো? এইবার যদি রেজাল্ট না মেলে তাহলে আমি কি করব? তাহলে আমি ধরে নেব তাহলে আমার প্রবলেমটার যে প্রাইমারি অ্যাজাম্পশনগুলো ছিল, সেই প্রাইমারি অ্যাজাম্পশনগুলোই আমার ভুল ছিল, ঠিক আছে? ঠিক করে নেওয়া হয়নি। তখন কি করবে একজন লোক? সে আবার পুরো প্রবলেমটা যেটা করেছিল কেটে ফেলে দেবে, দিয়ে নতুন অ্যাজাম্পশন ভাবার চেষ্টা করবে। এবার এই ধরনের থিওরির ক্ষেত্রে সবচেয়ে ট্রিকি পার্ট হচ্ছে যে থিওরিটা ডেভেলপ করছে, সবচেয়ে ট্রিকি পার্ট হচ্ছে যে সে কতটা অ্যাডিকুয়েট এবং কতটা রিজনেবল অ্যাজাম্পশন সে ভাবতে পারে, ঠিক আছে? এই টাইপের সায়েন্সের সবচেয়ে মানে উদাহরণ হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে?
কোয়ান্টাম মেকানিক্স, দেন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যেমন কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে আমরা যদি উদাহরণ দেখি, অরিজিতের তো বুঝতে পারা উচিত, সুতনুকাও আশা করি যদি অ্যাটমিক স্ট্রাকচার পড়ে থাকে একটু চেষ্টা করলেই বুঝতে পারবে। সেটা হচ্ছে যে আমাদের আমরা বোর নিয়ে কথা বলছি, ঠিক আছে? বোর কি বলছে? বোর বলছে যে আমার বোরও এসছে রাদারফোর্ডকে কাউন্টার করতে গিয়ে, সেটা আমি ছেড়ে দিচ্ছি। বোর বলছে একটা নিউক্লিয়াস আছে, তার চারিপাশে কিছু কক্ষপথে আমার কিছু ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। এটা তো বোরের থিওরি বেসিক্যালি। হ্যাঁ এই বোর্ডে নানা রকম ম্যাথামেটিক্যাল থিওরি দিয়েছে, দেওয়ার পর সব কিছু করার পর বোর্ডের সমস্ত কিছু ডেভেলপড হয়ে গেল, তার এনার্জি, প্রত্যেকটা কক্ষপথের এনার্জি, মানে এনএথ কক্ষপথের এনার্জি, রেডিয়া সব ক্যালকুলেট হয়ে গেল, মানে বোর্ডের থিওরি এস্টাবলিশড। এইরকম মুহূর্তে এক্সপেরিমেন্টালি দেখা গেল, ঠিক আছে, এক্সপেরিমেন্টালি দেখা গেল অনেক ড্রব্যাক আছে। হ্যাঁ ড্রব্যাক আছে। ড্রব্যাক তো দেখা যায় না, যেটা দেখা যায় যে আমার এক্সপেরিমেন্টাল রেজাল্ট আছে, সেই রেজাল্টটাকে আমি ব্যাখ্যা করতে পারছি না। কি দেখা গেল? সেটা দেখা গেল আমি যে স্পেকট্রামগুলোকে ব্যাখ্যা করছিলাম এতক্ষণ, হাইড্রোজেন স্পেকট্রাম, সেই স্পেকট্রামগুলোকে যদি আমি খুব ভালো করে দেখি, তাহলে যে স্পেকট্রামটাকে আমি একটা লাইন ভাবছিলাম, আসলে সেটা একটা লাইন না, ইটস বেসিক্যালি আ কম্বিনেশন অফ ডিফারেন্ট লাইন। তাহলে এখন মাথায় হলো যে তাহলে এই যে লাইনগুলো তৈরি হচ্ছে, সেকেন্ডারি লাইনগুলো, এই লাইনগুলো স্পেকট্রায়, এগুলোর অরিজিন কি? বোরের থিওরি তো, বোরের থিওরি যদি সত্যি হয় তাহলে তো এটা এগুলো থাকার কথা না। এইবার কি হলো? এইবার তাহলে আরো একদল লোক এলো, তারা বললো যে না না, তাহলে আমার বেসিক মডিফিকেশন করতে হবে। অর্থাৎ আমি যে মডেলটা ভেবেছি, যে অ্যাজামশনগুলোর, মানে মডেল কি করে ভাবে, আমি কিছু অ্যাজামশন ভেবে নিই, যে যেমন বোর ভাবছে যে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ হবে, অর্থাৎ mvr ইজ ইকুয়াল টু nh/2 এনার্জি কমতে থাকবে। হ্যাঁ, এই সূত্রে আসার আগে তাকে কিছু অ্যাজামশন নিতে হয়েছে। তাহলে একদল লোক এসে বললো যে তাহলে আমাকে প্রাইমারি যে অ্যাজামশন আছে সেই অ্যাজামশনগুলোকে ঠিক করতে হবে। সেই ঠিক করে যে নতুন জিনিসটা এলো, সেটাকে আমরা বলি সোমারফিল্ড মডিফিকেশন। ম্যাক্সওয়েল এসেছিল মাঝখানে। সোমারফিল্ড মডিফিকেশন, আচ্ছা, ওটা রাদারফোর্ডের পর। ম্যাক্সওয়েল এসেছিল, হ্যাঁ রাদারফোর্ডের পর, ঠিক আছে। ম্যাক্সওয়েল মডিফিকেশন, সরি সোমারফিল্ড মডিফিকেশন, যে এসে মানে বোরের থিওরিতে অনলি কনসেপ্ট ছিল হচ্ছে আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে, ঠিক আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে। সোমারফিল্ড এসে এর সঙ্গে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকেও আনলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দুই ধরনের থিওরি আমার এক্সিস্ট করে। আর আমরা বলে দিয়েছি যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স নিয়ে আমরা যে কথা বলবো, সেই ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স হচ্ছে প্রথম টাইপের মধ্যে পড়ে, অর্থাৎ যেখানে আমরা এক্সপিরিয়েন্স দ্বারা, অবজারভেশন দ্বারা সমস্ত কিছুকে আগে জেনে যাই, তারপরে তার ম্যাথামেটিক্যাল ব্যাকড্রপ, ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড এই নিয়ে চিন্তা করি এবং সেগুলোকে খুঁজে টুজে বার করি, ঠিক আছে। আচ্ছা, এই জন্য থার্মোডাইনামিক্সকে, আবার এটা উঠে গেল কেন? ঠিক আছে, এবার এই জন্য থার্মোডাইনামিক্স, কারণ অন্তত ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স, মানে সেম লাইক ক্লাসিক্যাল মেকানিক্স অর ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজম, ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স, এইগুলোর মতোই একটা এক্স্যাক্ট ম্যাথামেটিক্যাল সায়েন্স হিসেবে ট্রিট করা হয় থার্মোডাইনামিক্সকে, ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সকে। কেন? কারণ এই ধরনের সায়েন্সের ক্ষেত্রে যেটা হয় যে আমরা কিছু, মানে কি বলবো, আগে অবজার্ভ করি নেচারকে, অবজার্ভ করে আগে দেখি যে ঘটনাগুলো কি ঘটছে, দেন ম্যাথামেটিক্যালি সেটাকে ডিরাইভ করি। যেহেতু এই বা লজিক্যাল রিজনিং দিয়ে সেটাকে প্রুভ করার চেষ্টা করি, বা সেটা কেন হচ্ছে সেটা এক্সপ্লেন করার চেষ্টা করি, এই ধরনের প্র্যাকটিসকে সামহাউ বলা হয় এক্স্যাক্ট ম্যাথামেটিক্যাল সায়েন্স। সেই জন্য ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স ইজ অ্যান এক্স্যাক্ট ম্যাথামেটিক্যাল সায়েন্স বলে ট্রিট করা হয়, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা যদি যাই, কোথায় যাব? এবার যাব হচ্ছে আমরা, মানে থার্মোডাইনামিক্স বলার আগে থার্মোডাইনামিক্সের ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেল। এইবার আমরা দেখি যে ডেফিনেশন অফ থার্মোডাইনামিক্স, ডেফিনেশন অফ থার্মোডাইনামিক্স কি জিনিসটা হচ্ছে যে এমনি ওই দেখবে বইতে লেখা থাকে, ঠিক আছে, যে থার্মো কথার অর্থ হচ্ছে ওই ল্যাটিন ওয়ার্ডটার হবে
থার্মো কথার অর্থ হচ্ছে হিট এনার্জি অর হিট এনার্জি। আচ্ছা, হিটই থাকে, হিট অন, আর ডিনাইং বোধহয় কথাটা, হিট, থার্মো কথার মিনস হচ্ছে হিট, আর ডিনাইং না ডাইং কি একটা থাকে, এক সেকেন্ড। আচ্ছা, গ্রিক ওয়ার্ড থার্মো না, THER, থার্মি কথার অর্থ হচ্ছে হিট, ঠিক আছে। আর এদিকে ডাইনামিক্সে আছে, ল্যাটিন ওয়ার্ড তো সব জটিল ব্যাপার। ডাইনামিক্স, এটার কথার অর্থ হচ্ছে পাওয়ার অর এনার্জি। এটা কিন্তু আমি ল্যাটিন থেকে মেনে করলাম। এখনকার দিনে দেখলে ডাইনামিক্স মানে হচ্ছে গতিবিদ্যা, মানে সামথিং দ্যাট ইন মোশন, তাই তো। আমি এটা একদম আক্ষরিক অর্থে যেখান থেকে এসছে থার্মোডাইনামিক্স কথাটা, আমি সেখান থেকে করলাম। এবার এই থার্মোডাইনামিক্সের ডেফিনেশন বলতে গিয়ে অনেক তোর হেডফোন খুলে গেল মনে হয় তোমার, অথবা কিছু হলো, শুনতে পাচ্ছি না আওয়াজ। না হেডফোন খোলেনি, কিছু খোলেনি, আমি বন্ধ করছিলাম। যাই হোক, আচ্ছা, থার্মোডাইনামিক্সের ডেফিনেশন তোর করতে গিয়ে, থার্মোডাইনামিক্সের ডেফিনেশন অনেক ধরনের ডেফিনেশন হয়, ঠিক আছে। মানে অনেক সায়েন্টিস্ট অনেক রকমভাবে একে ডিফাইন করার চেষ্টা করেছে, ঠিক আছে। সর্বপ্রথম ডিফাইন করেছিল ওই উইলিয়াম থমসন, যার পরবর্তীকালে নাম হয় লর্ড কেলভিন, ঠিক আছে। তারপরে ম্যাক্সওয়েল করে, তারপরে গিবস করে। এরা হচ্ছে থার্মোডাইনামিক্সের সেলিব্রেটেড নাম, হ্যাঁ। কেলভিন, গিবস, প্ল্যাঙ্ক, এরা 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 মানে একদম সেলিব্রেটেড নাম। এরা প্রত্যেকেই নিজেদের মতো করে ডিফাইন করেছে। তবে থার্মোডাইনামিক্সকে খুব ভালো করে যদি আমরা ডিফাইন করতে চাই, এদের প্রত্যেকটা ডেফিনেশনকে মাথায় রেখে একটা অ্যাভারেজ ডেফিনেশন যদি আমি করতে চাই, তাহলে আমাকে বলতে হয় যে থার্মোডাইনামিক্স is basically concerned about the interconversion of different type of energies, mostly heat and work, ঠিক আছে, হিট অ্যান্ড ওয়ার্ক। তাহলে থার্মোডাইনামিক্স ইজ বেসিক্যালি কনসার্ন অ্যাবাউট দ্য ইন্টারকনভার্সন, অর্থাৎ নিজেদের মধ্যে আন্তঃপরিবর্তন অফ ডিফারেন্ট টাইপ অফ এনার্জি। সেটা ইলেকট্রিক্যাল এনার্জি হতে, সব এনার্জি হতে পারে, মোস্টলি হিট এনার্জি এবং ওয়ার্ক। এদের মধ্যে যে নিজেদের মধ্যে যে পরিবর্তন ঘটছে একটা সিস্টেমের ক্ষেত্রে, ফর আ সিস্টেম দ্যাট সাবজেক্ট, যেখানে এটা নিয়ে আমরা স্টাডি করব, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স, ঠিক আছে। ক্লিয়ার হলো দুজনেরই? আচ্ছা, তাহলে থার্মোডাইনামিক্সকে আমরা ডিফাইন করে ফেললাম, ঠিক আছে। এই থার্মোডাইনামিক্সের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তোমার কাছে অনেক কিছু আছে। যেটা মজাদার সেটা হচ্ছে যে থার্মোডাইনামিক্স আবার ক ধরনের হতে পারে, ঠিক আছে। থার্মোডাইনামিক্সকে দুভাবে ভাগ করা যায়, ঠিক আছে। মানে সেটা তোদের এখন লাগবে না, তোরা একটা থার্মোডাইনামিক্সই পড়বি, সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স, ক্লাসিক্যাল এবং ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সকে দুভাগে ভাগ করা যায়, মানে হচ্ছে দুটো টাইপ ভাবিস না, মানে দুটো প্যারামিটার আছে তার মধ্যে করে। যেমন ধর আমরা বলি না যে লেটস সে মানুষকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সে জেন্ডারের রেসপেক্টে, আর একটা হচ্ছে লেটস সে কি বলবো, একটা কিছু রেসপেক্টে, ন্যাশনালিটির রেসপেক্টে, ঠিক আছে। তো আমি এই প্যারামিটারগুলো বলছি, দুটো প্যারামিটার আছে যার উপর ভিত্তি করে ভাগ করা যায়। প্রথম প্যারামিটার কি, প্যারামিটার ওয়ান হচ্ছে যে এর অ্যাপ্রোচটা কি, অর্থাৎ আমি থার্মোডাইনামিক্সটাকে কোন অ্যাপ্রোচে দেখছি। আমি কি এটাকে ক্লাসিক্যাল মেকানিক্সের মতো করে দেখছি,
নাকি অন্য কোনো পদ্ধতি দেখছি? অর্থাৎ থার্মোডিনামিক্সের লগুলোকে যদি আমি এবার আবার আমরা ফিরে যাই সেই মানে পুক পুক করে কার ফোনে আওয়াজ হচ্ছে? আমার বলো। আচ্ছা, হ্যাঁ, তো আমরা যদি আবার এখানে ফিরে যাই, এই যে আমার থিওরি অফ টাইপ 1 অ্যান্ড থিওরি অফ টাইপ 2, এই কোন টাইপের থিওরি দিয়ে আমরা থার্মোডাইনামিক্সের লগুলোকে বা থার্মোডাইনামিক্সের অবজারভেশনগুলোকে ডিরাইভ মানে এক্সপ্লেন করছি ম্যাথমেটিক্যালি, তার উপর ডিপেন্ড করে থার্মোডাইনামিক্স দু টাইপের। প্রথম টাইপ হচ্ছে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স, ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। প্যারামিটার গুলো কি? ফার্স্ট প্যারামিটার বললাম তো, কি বললাম ফার্স্ট প্যারামিটার? যে আমি কোন অ্যাপ্রোচে দেখছি, আমি থার্মোডিনামিক্সের লগুলোকে কি ওই কি কি বলবো টাইপ 1 থিওরির ভাবে তৈরি করতে চাইছি, যে আগে অবজারভেশন দেন ম্যাথমেটিক্যালি সেটাকে প্রুফ করব, নাকি আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি। কিছু বেসিক অ্যাজাম্পশনের উপর দাঁড়িয়ে লগুলোতে পৌঁছাবো? এই যে অ্যাপ্রোচটা থিওরি তৈরি করার, এই অ্যাপ্রোচের উপর ভিত্তি করে দু ধরনের থার্মোডিনামিক্স, একটা ক্লাসিক্যাল থার্মোডিনামিক্স, একটা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডিনামিক্স। এবার সুপিরিয়র অবশ্যই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডিনামিক্স। ক্লাসিক্যাল থার্মোডিনামিক্সে অনেক সুযোগ সুবিধা থাকতে পারে, ক্লাসিক্যাল সিস্টেমের নিয়ে কাজ করার সুযোগ সুবিধা অনেক বেশি, কারণ আমরা একটা ক্লাসিক্যাল সিস্টেমের মধ্যে মানে আমাদের আমরা আমরা একটা বাসকে দেখতে পাই গতিতে যাওয়ার সময়, একটা বন্দুকের থেকে গুলি ছোটাকে দেখতে পাই, কিন্তু একটা ইলেকট্রন কোথা থেকে অ্যাক্সেলারেট করে গেলে এইটা আমরা ইলেকট্রন কোনোদিনও দেখতে পাইও না, পাবো না, ঠিক আছে? ফলে যখনই আমরা এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা এইসবে যাবো, জিনিসগুলো কঠিন হবে, কিন্তু এগুলো মোর সফিস্টিকেটেড রেজাল্ট দেবে, এটাও সত্যি কথা। এটা হচ্ছে ফার্স্ট প্যারামিটার অনুযায়ী থার্মোডিনামিক্সের ভাগ। সেকেন্ড প্যারামিটার কি? আচ্ছা, ফার্স্ট প্যারামিটার কি তাহলে? টাইপ অফ ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। কিছু প্রশ্ন থাকলে করিস, সুতনুকাও করো, আর নাম কি অরিজিৎও করিস। আচ্ছা, প্যারামিটার 2 কি? ক্লাস 12-এর সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার মধ্যে থার্মোডিনামিক্স হচ্ছে একটা। থার্মোডিনামিক্স যে ঠিক করে শিখবে, সে পরবর্তীকালে ক্লাস 12-এ গিয়ে কাইনেটিক্স ভালো করে শিখতে পারবে, ইলেকট্রোকেমিস্ট্রি ভালো করে শিখতে পারবে। এই বছরই আছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, সেটা সে ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো প্যারামিটার 2 কি? প্যারামিটার 2 হচ্ছে ইকুইলিব্রিয়াম, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স না, ইকুইলিব্রিয়াম থার্মোডিনামিক্স, ইকুইলিব্রিয়াম থার্মোডিনামিক্স, আর হচ্ছে নন ইকুইলিব্রিয়াম থার্মোডিনামিক্স। আচ্ছা, এই ইকুইলিব্রিয়াম কাকে বলে আর নন ইকুইলিব্রিয়াম কি, এটার কনসেপ্ট এখনো পরিষ্কারভাবে তোদের নেই, কারণ ইকুইলিব্রিয়াম সম্বন্ধে এখনো কিছু পড়া হয়নি। আমি এটা নিয়ে দু কথা বলছি, কিন্তু তার আগে মোটামুটি বোঝার চেষ্টা করি যে এখানে প্যারামিটারটা কি। এখানে প্যারামিটারটা হচ্ছে আমি একটা সিস্টেমকে অবজার্ভ করছি, তার টাইম পিরিয়ডটা কত টাইম পিরিয়ড দিচ্ছি। লেটসে আমি যদি খুব গ্রস একটা উদাহরণ নিয়ে বলি, যে আমি একটা সিস্টেমকে অবজার্ভ করছি ভেরি শর্ট পিরিয়ডের জন্য, ঠিক আছে? তাহলে আমার অবজারভেশন টাইম হচ্ছে ভেরি শর্ট, লেটসে আমার 10 মিলি সেকেন্ড। 10 মিলি সেকেন্ড পর পর আমি এর রিডিং নিচ্ছি, ঠিক আছে? এবং সিস্টেম তো পার্টার বেটার হচ্ছে, সিস্টেমকে আমি মানে কোনোভাবে একটু চেঞ্জ করে দেখছি। আর অবজারভেশন আমরা কখন নিই? যখন আমরা একটা সিস্টেমে কোনো এক্সপেরিমেন্ট করি, অর্থাৎ সাম চেঞ্জ করি। তাহলে সেই অবজারভেশনের রিজিয়নটা যদি খুব ছোট হয়, আমি 10 মিলি সেকেন্ড পর পর ডেটা নিচ্ছি, তাহলে সিস্টেমটা কোনোভাবেই একটা 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 স্টেবল ইকুইলিব্রিয়ামে যেতে পারবে না উইথ সারাউন্ডিংস। এবার এখানে অনেকগুলো টার্ম নতুন লাগতে পারে, সারাউন্ডিংস কী জিনিস, সিস্টেমই বা কী জিনিস, হ্যাঁ, স্টেবল ইকুইলিব্রিয়ামে কী জিনিস, এই সব নিয়ে আমরা কথা বলবো। কিন্তু মোটামুটি এটা বোঝার চেষ্টা করি যে একটা সিস্টেম, তাকে আমি যদি এরকম করি যে লেটসে কাউকে একটা ধরে প্রথমে একটা ঠাঁসি চড় মারা হলো, দেন
10 মিলি সেকেন্ডের মধ্যে মানে তার একটা ছবি তোলা হলো, আবার 10 মিলি সেকেন্ডের মধ্যে আবার একটা চর মেরে আবার একটা ছবি তোলা হলো, ঠিক আছে? তাহলে এই যে শর্ট পিরিয়ড, মানে তাকে আমি থিতু হতে দিচ্ছি না, তাকে সিস্টেমটা বুঝে উঠতেই দিচ্ছি না যে মানে কি হচ্ছে, কেন তাকে চর মারা হচ্ছে, কি করলে সে চর খাবে না, হ্যাঁ, নাকি সে উল্টো দিকের মানুষটাকেও চর মারবে, এই সিস্টেমটাকে তার মানে অ্যানালিসিস করার সময়টাই আমি তাকে দিচ্ছি না, ঠিক আছে? তার আগে আমি ডেটা কালেক্ট করে নিচ্ছি। এই ধরনের সিস্টেমকে বলা হয় নন ইকুইলিব্রিয়াম মেকানিক্স, ঠিক আছে? এক্ষেত্রে নন ইকুইলিব্রিয়াম থার্মোডিনামিক্স, তাই না? ঠিক আছে, নন ইকুইলিব্রিয়াম থার্মোডিনামিক্স কখন এগুলো হয়? লেটস সে আমার একটা সাইক্লোন হবে। সাইক্লোন মানে কি? সেখানে তো জলীয় বাষ্প আছে, মানে গ্যাস আছে, গ্যাসের এক্সপ্যানশন আছে, হিট চেঞ্জ আছে, হ্যাঁ, ইত্যাদি প্রভৃতি সব আছে, ফলে ওখানেও থার্মোডিনামিক্স আছে। তাহলে একটা একটা সাইক্লোনের নেচার যে থার্মোডিনামিক্স ব্যাখ্যা করতে যাবে, তাকে ক্ষণে ক্ষণে ডেটা নিতে হবে, ক্ষণে ক্ষণে ওটা পার্টারবেট হচ্ছে, ক্ষণে ক্ষণে সিস্টেমটা চেঞ্জ হচ্ছে। তাহলে ওখানে আমরা ইকুইলিব্রিয়াম থার্মোডিনামিক্স নিয়ে কাজ করতে পারবো না, ওখানে আমাকে কাজ করতে হবে নন ইকুইলিব্রিয়াম থার্মোডিনামিক্স নিয়ে। আর অবভিয়াসলি যে জিনিসটার টাইম পিরিয়ড অনেকটা সময় ধরে আমরা নিয়ে তার অবজার্ভ করি, সেই ক্ষেত্রে আমরা বলি যে আমরা ইকুইলিব্রিয়ামটা রিচ করে যাচ্ছি আস্তে আস্তে, এবং সেক্ষেত্রে এটাকে ইকুইলিব্রিয়াম থার্মোডিনামিক্স বলে। যেমন ছায়াপ্রকাশিনীর বইতে একদম প্রথমে যে ইন্ট্রোডাকশন পার্টটা থাকে, যদি বই সামনে থেকে খুলে দেখতে পারি, যে ইন্ট্রোডাকশন পার্টটায় আমার কাছে ইংরেজি ভার্সন বইটা আছে, সেইখানে একটা কথা লেখা আছে, ঠিক আছে? These fundamental laws have been established on the basis of the macroscopic behavior of matter collected over a long period of time. অর্থাৎ তোদের যেহেতু শুধুমাত্র ক্লাসিক্যাল থার্মোডিনামিক্সটা আছে, তো ক্লাসিক্যাল থার্মোডিনামিক্সের ইন্ট্রোডাকশনে বলা হচ্ছে যে ক্লাসিক্যাল থার্মোডিনামিক্সের লগুলো এস্টাবলিশ হচ্ছে কিসের বেসিসে? কোনো মাইক্রোস্কোপিক এক্সপ্লেনেশনের ভিত্তিতে নয়, ম্যাক্রোস্কোপিক অবজারভেশনের ভিত্তিতে। নট অনলি দ্যাট, সেগুলো কালেক্টেড ওভার আ লং পিরিয়ডটা অফ টাইম, অর্থাৎ আমার অবজারভেশনাল টাইম পিরিয়ডটা অনেকটা বড়, যেখানে অনেক চেঞ্জ হয়ে সিস্টেমটা সারাউন্ডিংসের সাথে একটা ইকুইলিব্রিয়ামে অলরেডি এস্টাবলিশড হয়ে বসে আছে। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে থার্মোডিনামিক্সের ভাগাভাগিগুলো কি, বোঝা গেছে? সুতনুকা, বোঝা গেছে? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, থার্মোডিনামিক্সের অনেক কি সব সুবিধা টুবিধা আছে, মানে অ্যাপ্লিকেশন নাকি ইম্পর্টেন্স অফ থার্মোডিনামিক্স, এগুলো তোরা পড়ে নিলেই বুঝতে পারি। মানে আমরা তো বললাম যে এই যে যদি আমরা নন ইকুইলিব্রিয়াম থার্মোডিনামিক্স বলি, যেটা তোদের নেই, সেটাও যদি বলি, সেখান থেকে যদি শুরু করি, যে সাইক্লোনের নেচার, হ্যারিকেনের নেচার, এই সমস্ত ঝড় বাদল, সমুদ্রের জলের উথাল পাতাল, সেই সমস্ত কিছুর পেছনে থার্মোডিনামিক্সটা যেটা আছে সেটা আমরা এস্টাবলিশ করতে পারি। এছাড়া সবথেকে বড় বড় যে জায়গাগুলো আমি আগের দিন সুতনুকাকে বলছিলাম, সেটা হচ্ছে যেমন হিট ইঞ্জিন, ঠিক আছে? হিট ইঞ্জিন মানে বাইক হোক, গাড়ি হোক, যাই হোক না কেন, তার মধ্যে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়, সেই ইঞ্জিনটা চলছে থার্মোডিনামিক্সের লতে। সেই ইঞ্জিন আমরা পড়বো নেক্সট দিন, কার্নট ইঞ্জিন পড়বো, ইত্যাদি ইঞ্জিন পড়বো, ঠিক আছে? হিট ইঞ্জিন পড়বো, ওয়ার্ক ইঞ্জিন, রেফ্রিজারেশন পড়বো, এই সমস্ত কিছু পড়বো। আচ্ছা, তারপরে হচ্ছে কোনো একটা কেমিক্যাল রিয়াকশান, সেই কেমিক্যাল রিয়াকশানটা মানে আদৌ ফিজিবল কিনা, ফিজিবল হলে কোন কন্ডিশনে ফিজিবল, সেটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা। আচ্ছা, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা, যদি স্বতঃস্ফূর্তভাবে ঘটে তার মানে রিয়াকশানটা ইরিভার্সিবল, অর্থাৎ থার্মোডিনামিক্স আমাকে এটাও বলতে পারবে যে একটা প্রসেস সেটা ইরিভার্সিবল নাকি রিভার্সিবল, এই সম্বন্ধে আমরা ধারণাতে পেতে। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আমি দেখতে পাচ্ছি এখানে 7খানা পয়েন্ট আছে, ঠিক আছে? তো পয়েন্টগুলো পড়লেই বোঝা যাবে যে কি বলতে চাওয়া হয়েছে। আর যদি প্রথমে বোঝা না যায়, আমি যত আমরা থার্মোডিনামিক্সটাকে নিয়ে এগোবো, তত আমার কাছে পরিষ্কার হবে যে থার্মোডিনামিক্স দিয়ে কী কী করা যায়। আমি যেটা বলবো, থার্মোডিনামিক্সের লিমিটেশন হিসেবে সেটাকে ট্রিট করা হয়, বাট আমি এটাকে ক্যারেক্টারিস্টিক্সই বলছি, ঠিক আছে? লিমিটেশন অফ থার্মোডিনামিক্স ফর এ কেমিক্যাল সিস্টেমই এটা দেখা ভালো, ঠিক আছে? সব সিস্টেমের ক্ষেত্রে এটা সত্যি, কিন্তু আমরা যেহেতু কেমিস্ট্রির লোক, কেমিস্ট্রি পড়ছি, তাহলে আমরা থার্মোডিনামিক্সটাকে অ্যাপ্লাই করবো মূলত কেমিস্ট্রির জায়গা। তো সেখান থেকে আমরা বলতে পারি একটা রিয়াকশান থার্মোডিনামিক্স বলে দেবে হাউ ফার এটা থার্মোডিনামিক্স বলে দেবে, ঠিক আছে? থার্মোডিনামিক্স কি বলতে পারবে না? থার্মোডিনামিক্স বলতে পারবে না
হাউ ফাস্ট, এটা থার্মোডাইনামিক্স বলতে পারবে না। এই কথাটা বলার মানে কি? এই কথাটা বলার মানে হচ্ছে যে লেটস সে এ আর বি রিয়াকশন করে সাম সি আর ডি তৈরি করছে, এই রিয়াকশনটা আমি করতে চাই, ঠিক আছে? এইবার যদি আমি থার্মোডাইনামিক ক্যালকুলেশন করি, থার্মোডাইনামিক্স আমাকে বলে দেবে যে এই রিয়াকশনটা কি আদৌ এদিকে যাবে না যাবে না, অর্থাৎ রিয়াকশনটা কি প্রসিড করবে, আচ্ছা রিয়াকশনটা কি সি প্লাস ডিতে এসেই থামবে নাকি সি প্লাস ডি আবার নিজেদের মধ্যে রিয়াকশন করে সাম এফ তৈরি করবে। এই যে হাউ ফার একটা রিয়াকশন আদৌ ঘটতে পারে কিনা, যদি ঘটে তাহলে কোন কন্ডিশনে ঘটবে, আচ্ছা সেটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না বাইরে থেকে ইনফ্লুয়েন্স করতে হবে, এই সমস্ত কথার উত্তর আমাকে দিয়ে দেবে থার্মোডাইনামিক্স। কিন্তু কোন উত্তর দিতে পারবে না? উত্তর দিতে পারবে না হাউ ফাস্ট। মানে এ প্লাস বি থেকে সি প্লাস ডি গেল, আচ্ছা থার্মোডাইনামিক্স বলে দিলে এই রিয়াকশনটা হবে বাস্তবে, ঠিক আছে, এ প্লাস থেকে বি যদি মিশিয়ে দেওয়া হয় সি প্লাস ডি তৈরি হবে, কিন্তু এই রিয়াকশনটা হতে কি 1 বছর লাগবে, 1 দিন লাগবে, 1 মিলি সেকেন্ড লাগবে না 1 কোটি বছর লাগবে, এ সম্পর্কে থার্মোডাইনামিক্স কোনো উত্তর দিতে পারে না। আচ্ছা কোন, যেহেতু টাইমটা বলতে পারছে না, মানে কেন বলতে পারছে না, কারণ রিয়াকশনটা কোন পাথওয়েতে যাবে সেই রাস্তাটাও থার্মোডাইনামিক্স বলে দিতে পারে না। থার্মোডাইনামিক্স কাজ করে অনলি দ্য ইনিশিয়াল স্টেট অ্যান্ড ফাইনাল স্টেট এর উপর ভিত্তি করে, ঠিক আছে? হ্যাঁ এর মাঝখানে প্রসেস আছে, যে কিছু কিছু প্রসেস আছে যেমন আমরা বলি যেটাকে পাথ ডিপেন্ডেন্ট প্রসেস, ঠিক আছে, আর কিছু ফাংশন আছে যারা পাথ ফাংশন, অর্থাৎ থার্মোডাইনামিক্সেও ফাইনাল স্টেট আর ইনিশিয়াল স্টেটের মধ্যে কিভাবে যাচ্ছে তার উপরে সেই ফাংশনগুলোর ভ্যালু ডিটারমাইন হয়, কিন্তু স্টিল থার্মোডাইনামিক্স ইজ মূলত একটা স্টেট বেস থিওরি, অর্থাৎ সে ইনিশিয়াল স্টেট দেখবে ফাইনাল স্টেট দেখবে এবং বলবে যে ইনিশিয়াল স্টেট থেকে ওই ফাইনাল স্টেটে যাওয়া যায় কিনা, সেটা স্বতঃস্ফূর্ত যাবে না অস্বতঃস্ফূর্তভাবে যাবে, এই সমস্ত নিয়ে কথাবার্তা বলবে। কিন্তু হাউ ফাস্ট, কতটা তাড়াতাড়ি হবে, ঠিক এক্স্যাক্ট কোন পাথ হয়ে দিয়ে যাবে সেই সম্পর্কে থার্মোডাইনামিক্স ব্যর্থ। থার্মোডাইনামিক্স কোনো কথা সেই অর্থে বলে উঠতে পারে না, ঠিক আছে? সে ফর এক্সাম্পল আমরা যদি বলি, কি বলি আমরা, লেটস সে আরে উদাহরণ দিলে হয়, আর রিয়াকশনের উদাহরণ, এটা তো আমি বললাম মনে পড়ছে না আমাদের, ভালো একটা রিয়াকশনের উদাহরণ কি হতে পারে, যা ইচ্ছে লেখো না, হ্যাঁ হ্যাঁ যা ইচ্ছে আর লেখো। যা ইচ্ছে তো লেখা যায় না, কি মুশকিল, যা ইচ্ছে কি, হ্যাঁ, মানে যা ইচ্ছে লেখা এখানে অ্যাপ্লিকেবল যে কোনো একটা জিনিস লিখে দাও। হ্যাঁ সেটাই ভাবছি যে কোনটা হতে পারে, তা ভাবলাম। ধর আমরা C6H12O6 plus 6O2। না সেটা ব্যাপার না, ধর আমি মানে সেটা বললি বলে মনে পড়লো, ধর বইটা আমাদের দেখতে দেহে হবে। যে সমস্ত রিয়াকশনগুলো হয়, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ দেহে যে সমস্ত রিয়াকশনগুলো হয় সেই রিয়াকশনগুলো যদি আমি দেহে এনজাইম আছে তাই না, এনজাইম আছে, নানা রকম এনজাইম আছে, এই এনজাইম ছাড়া যদি আমি ওই রিয়াকশনকে করতে চাই, হ্যাঁ অর্থাৎ আমার দেহে ধর একটা কোনো প্রোটিন আছে, তাকে আমি আরেকটা প্রোটিনে কনভার্ট করতে চাইছি, ঠিক আছে, কেন করছি, কারণ এখান থেকে কিছু আমি এনার্জি পাবো, এই ঘটনাটা থার্মোডাইনামিক্যালি ফিজিবল, অর্থাৎ এই ঘটনাটা পৃথিবীতে ঘটতে পারে, এই ডিরেকশনে ঘটতে পারে, কিন্তু যদি আমি এনজাইম ইউজ না করি দেখা যাবে এই রিয়াকশনটা ঘটতে 3000 ডিগ্রি টেম্পারেচার লাগে। এবার 3000 ডিগ্রি টেম্পারেচারের রিয়াকশন যদি তোর বডিতে করতে হয় তোর বডির অবস্থা কী হবে নিশ্চয়ই বুঝতে পারছিস, ঠিক আছে? তো এই জন্যই নেচার আবিষ্কার করেছে এনজাইম কি করবে, এনজাইম একটা ক্যাটালিস্টের মতো কাজ করবে, সে বেসিক্যালি এই জিনিসটাকে দেখা যাবে আমাদের বডি টেম্পারেচার 37, তাহলে ওই 36-37 ডিগ্রিতে এই কাজটাকে এক্সিকিউট করে দেবে। তাহলে থার্মোডাইনামিক্স আমাকে বলে দিল যে এই রিয়াকশনটা হতে পারে, কিন্তু থার্মোডাইনামিক্স বলতে পারছে না যে এই রিয়াকশনটা কি আদৌ ফাস্ট হবে না স্লো হবে। যদি আমি এনজাইম ব্যবহার না করি রিয়াকশনটা হতে হতে কোটি কোটি বছর লেগে গেল, এনজাইম ব্যবহার করলাম কয়েক সেকেন্ডে হয়ে গেল, অর্থাৎ ঠিক এক্স্যাক্ট কোন পাথওয়ে দিয়ে রিয়াকশনটা যাবে সেই সম্পর্কে থার্মোডাইনামিক্স কিছু বলতে পারে না। আশা করি বোঝাতে পারলাম না?
পেরেছো যাই হোক, মাইক অফ রাখছি একটু আমি। হ্যাঁ হ্যাঁ। পেরেছো, আমি একটু মাইক অফ রাখছি। আচ্ছা, এই হাউ ফাস্টের উত্তর দেয় হচ্ছে কাইনেটিক্স। হ্যাঁ, ওটাই বলতে যাচ্ছিলাম। তো এটা আমরা ক্লাস 12-এ পড়বো যে একটা রিয়াকশন হাউ ফাস্ট বা কোন রাস্তায় যাবে এই নিয়ে আমরা কথা বলতে পারি কাইনেটিক্স দ্বারা, কাইনেটিক্স থেকে। তাহলে থার্মোডাইনামিক্সের সাথে কাইনেটিক্সের রিলেশনটাও মোটামুটি একটা clear। হাইপোথিসিস নিয়ে বললে না কিছু? ও আচ্ছা, হাইপোথিসিস। প্যারাডক্স নিয়ে বলবে, কোনটা প্যারাডক্স কোনটা হাইপোথিসিস। আচ্ছা, প্যারাডক্সটা আমি জানি, কিন্তু এই হাইপোথিসিস পস্টুলেট এইগুলোর মধ্যে আমার নিজেরও কনফিউশন হয়। যাই হোক, মানে অতটা সিনিক্যালি ভাবার দরকার নেই। মূলত হাইপোথিসিস হচ্ছে এরকম একটা ব্যাপার যেটার ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন সেই অর্থে নেই, একটা থিওরি, একটা একটা আচ্ছা প্রথমে বলি পস্টুলেট কী জিনিস। পস্টুলেট মানে হচ্ছে তোর মনে হলো তুই একটা পস্টুলেট দিলি, ঠিক আছে। লেটস সে অ্যাভোগাড্রো একটা পস্টুলেট দিল। কি পস্টুলেট দিল? অ্যাভোগাড্রো বললো যে আমার মনে হয় যে পৃথিবীতে সকল 1 মোল পরিমাণ গ্যাসের মধ্যে সমসংখ্যক পরমাণু আছে এবং সেই পরমাণুর সংখ্যা হচ্ছে এত, Na সে বলছে। এবার এটা প্রথমে পস্টুলেট হিসেবে নেওয়া হবে। হ্যাঁ, প্রথমে বলা হবে আচ্ছা তুমি যেটা বলছো তোমার কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আছে? ও বললো না, আমার এটা ম্যাথমেটিক্যাল কোনো এক্সপ্লেনেশন নেই। যেই মুহূর্তে ওটা যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে দিত তাহলে ওটা থিওরি হয়ে যেত। থিওরি অফ কোন কাইন্ড হতো? কোনটা? ফার্স্ট কাইন্ড হতো। হ্যাঁ, ডিপেন্ড করবে মানে কোন অ্যাজাম্পশনে। তো এবার ও বললো আমার কাছে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন নেই। যেই মুহূর্তে বললো ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন নেই সেই মুহূর্তে আমাকে এটা বলতে হচ্ছে তাহলে বাবা তোমার এটা পস্টুলেট। তারপর তুমি দেখছি, আমি পস্টুলেটটা আগে ঘোষণা করে দিই তারপর দেখছি। আচ্ছা, পস্টুলেট হলো। এইবার পস্টুলেট হওয়ার পর দেখ ও কী করলো, ও ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারছে না। ও কী করলো, ও হাতের কাছে যত ইউজেবল গ্যাস পেলো সবার ক্ষেত্রে এই এক্সপেরিমেন্টটা করে দেখালো যে রেজাল্টটা এন এর কাছাকাছি হচ্ছে। কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন নেই, কিন্তু হাজারবার এক্সপেরিমেন্টটা করে একই ধরনের রেজাল্ট পাওয়া যাচ্ছে। তখন তো সাইন্টিফিক ওয়ার্ল্ডকে মেনে নিতে হবে যে হ্যাঁ এর অ্যাজাম্পশনে জোর আছে বা এর পস্টুলেটে জোর আছে। তখন এটাকে বলা হলো হাইপোথিসিস। আচ্ছা, এই ব্যাপার। ওই জন্য বলা হয় দেখবে অ্যাভোগাড্রো হাইপোথিসিস। হাইপোথিসিস তখন বলা হলো হাইপোথিসিস। যদি অ্যাভোগাড্রো হাইপোথিসিস বলার থেকে অ্যাভোগাড্রো থিওরি বলে, কারণ বহু নানা রকমের জিনিস থেকে, যেমন ব্রাউনিয়ান মোশনের আইনস্টাইনের যে থিওরি আছে সেইখান থেকে অ্যাভোগাড্রো নাম্বার বের করা হয়েছে, দেখা হয়েছে সেম এর কাছাকাছি আসে। হ্যাঁ, ফলে নানা রকম থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল এভিডেন্স থেকে দেখা গেছে যে অ্যাভোগাড্রো নাম্বারটা সঠিক একটা হাইপোথিসিস। সেই জন্য অ্যাভোগাড্রো হাইপোথিসিসকে আজকাল আর হাইপোথিসিস না বলে থিওরিও বলা যেতে পারে। বাট বেসিক্যালি অ্যাভোগাড্রো হাইপোথিসিসের ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড যেহেতু ছিল না, মূলত এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে করা, সেই জন্য অ্যাভোগাড্রো থিওরিকে বা পস্টুলেটকে হাইপোথিসিস আমাকে বলতে। আচ্ছা, এবার প্যারাডক্স যদি বলিস, প্যারাডক্স মানে কিছুই না। প্যারাডক্স মানে হচ্ছে যে আমার মানে দুটো লজিক ক্ল্যাশ করছে কিনা, এটাই হচ্ছে প্যারাডক্স। আচ্ছা, সলভেবল প্যারাডক্স হয়, নন সলভেবল প্যারাডক্স হয়। সলভেবল প্যারাডক্স যেমন অনেক আছে, হ্যাঁ, যেমন ধর তোর একটা ছিল, আমি এক্স্যাক্ট রিকল করতে পারবো কিনা জানি না, যে এরকম একটা রাস্তা আছে, ঠিক আছে, একটা রাস্তা আছে, একটা রাস্তা হচ্ছে অন্য কোথাও চলে যায় আর আরেকটা রাস্তায় গেলে পরে তুই ধর চিড়িয়াখানায় যেতে পারবি, ঠিক আছে। আর এইখানে একটা গার্ড বসে থাকে, তো একটা লোক গাড়ি নিয়ে এলো। আচ্ছা, এই গার্ডটার ডিউটি দুজনের, মানে দুজন গার্ড আছে, তারা পালা করে ডিউটি দেয়, ঠিক আছে। পালা করে মানে ধর আজকে এ ডিউটি দিল, কালকে ও ডিউটি দিল। এইবার এই এই গার্ডের মধ্যে একজন আছে যে সবসময় মিথ্যে কথা বলে। আচ্ছা, মানে তুই যদি তাকে এসে জিজ্ঞেস করিস যে চিড়িয়াখানাটা কোন দিকে, যদি এই দিকে চিড়িয়াখানার দিক হয় সে বলবে এই দিকে, ঠিক আছে। আর একজন গার্ড আছে, সে সবসময় সত্যি কথা বলে। তাহলে এবার কি, তুই গাড়ি নিয়ে এলি, তুই জানিস না যে কে মিথ্যে কথা বলছে না সত্যি কথা বলছে, মানে এখানে কোন গার্ডটা সেদিন ডিউটিতে আছে। তুই এলি গাড়ি নিয়ে, সাইকেল নিয়ে, যা কিছু নিয়ে এলি, এসে জিজ্ঞেস করলি চিড়িয়াখানা কোন দিকে, ও
ও বললো যে এই দিকে, ঠিক আছে? তো এবার তুই তো কনফার্ম করতে পারবি না, ঠিক আছে? হুম। তো কি করে কনফার্ম করা যায়? তো মানে এর উত্তরটা আমি ভুলে গেছি। উত্তরটা সম্ভবত এরকম ছিল যে ওকে জিজ্ঞেস করতে হবে তোমার আগে যে গার্ড ছিল তাকে যদি জিজ্ঞেস করতাম তাহলে সে কি বলতো, ঠিক আছে? এটা বলেছিলে আগে। যাই হোক, হ্যাঁ। আমার মনে নেই, এক্সাক্ট সলিউশনটা মনে নেই। হুম। তো এইগুলো হচ্ছে সলভেবল প্যারাডক্স। হুম। হ্যাঁ, এই প্যারাডক্সের উত্তর দেওয়া যায়, যেমন থার্মোডিনামিক্সে একটা হয়, জানি না তোদেরকে বলার সুযোগ পাবো কিনা, গিবস প্যারাডক্স বলে একটা হয়। এগুলো হচ্ছে সলভেবল প্যারাডক্স, ঠিক আছে? হুম। এই গিবস প্যারাডক্স হোক, ম্যাক্সওয়েল ডিমন হোক, হ্যাঁ, এগুলো সলভ করা যায়। আর কিছু নন সলভেবল প্যারাডক্স হয়, মানে আজকের দিনে দাঁড়িয়ে নন সলভেবল প্যারাডক্স, ঠিক আছে? যেমন ধর আচ্ছা, একটা সলভেবল প্যারাডক্স পেয়েছি, এটা অরিজিৎ রিলেট করতে পারবে, আমি জানি না সুতনুকে রিলেট করতে পারবে কি। যেমন ওয়ার্ম হোল, ঠিক আছে? ওয়ার্ম হোল সম্পর্কে জানা আছে সুতনুকে? হ্যালো? না না বললো। না আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওয়ার্ম হোলস হচ্ছে কিছুই না, আমরা ছোট্ট করে ভাবি এরকম, যে ওয়ার্ম হোল হচ্ছে একটা এরকম গর্ত যার এদিকে একটা স্পেস টাইম, ধর আমাদের এই সময় স্পেস টাইম, আর ওই দিকে হচ্ছে আরেকটা স্পেস টাইম, ধরো ফিউচার, ঠিক আছে? ফিউচার বা আমি কী সব লিখছি, ফিউচার, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ওয়ার্ম হোল। এইবার দেখা গেল যে কোন একটা সায়েন্টিস্ট সে একটা ওয়ার্ম হোল তৈরি করলো, এটা খুব চেনা পরিচিত একটা প্যারাডক্স, গ্র্যান্ডফাদার প্যারাডক্স বলা হয় এটাকে, হুম। ঠিক আছে? গ্র্যান্ডফাদার প্যারাডক্স, সেটা হচ্ছে যে একটা কোনো সায়েন্টিস্ট সে একটা ওয়ার্ম হোল তৈরি করলো নিজের বাড়িতে, হ্যাঁ, বারান্দায় তৈরি করে, সে এমনভাবেই তৈরি করলো যে সে এদিকে দাঁড়িয়ে আছে আর এইদিকে দাঁড়িয়ে আছে তার গ্র্যান্ডফাদার, ঠিক আছে? এইবার সে একটা বন্দুক নিয়ে এই ওয়ার্ম হোলের থ্রু দিয়ে বা ওয়ার্ম হোলে ঢুকে গিয়ে ওর গ্র্যান্ডফাদারকে গুলি করে মেরে দিল। এটা কি সম্ভব না সম্ভব না? সুতনুকা বললো। না, কেন সম্ভব না? স্পেস টাইম তো আলাদা। হ্যাঁ, কিন্তু আমি ওয়ার্ম হোল তৈরি করেছি, তো থিওরিতে তাই বলে যে ওয়ার্ম হোলের ভেতর দিয়ে আমরা একটা স্পেস টাইম থেকে আরেকটা স্পেস টাইমে যেতে পারি। হুম। তাহলে লাগবে, আমি, হ্যাঁ হ্যাঁ, তাহলে লাগবে। তাহলে লাগবে, তাই তো? কিন্তু আমি তাহলে মানে গুলিটা লাগলে এ মরে গেল, তাহলে তাই তো? আমি এক্সিস্ট করবো কি করে? এবার যদি আমার গ্র্যান্ডফাদার মরে যায় তাহলে আমি কি করে এক্সিস্ট করছি? তাহলে গুলিটা করলো কে? ঠিক আছে? দিস ইজ প্যারাডক্স, কিন্তু এটা সলভেবল প্যারাডক্স। দাদা জানিস আরেকবার এর বলবে, উত্তর? আমি না বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা, বলছি। ওয়ার্ম হোল মানে হচ্ছে বেসিক্যালি একটা দরজা। আচ্ছা, ডোরেমন দেখা হয়? ডোরেমন, হ্যাঁ বুঝেছি। ডোরেমনের যে এরকম ব্যাপারটা অনেকটা এনিওয়ার ডোরের মতো, যার এইদিকে একটা স্পেস টাইম রয়েছে, স্পেস টাইম রয়েছে, এইদিকে একটা স্পেস টাইম রয়েছে। এবার আমি কি করলাম, আমি একজন সায়েন্টিস্ট হয়ে গেছি খুব বড়, আমি একটা ওয়ার্মহোল তৈরি করে ফেলেছি, নিয়ে একটা বন্দুক নিয়ে ওয়ার্মহোলের এই পাশে আমার এমনভাবেই ওয়ার্মহোলটা তৈরি করলাম যে এইদিকে আমার দাদুকে যেন দেখা যায়। তো আমি দাদুকে গিয়ে এখানে গুলি করে দিলাম, তাহলে আমার দাদু মরে গেল। যখনই আমার দাদু মরে যাবে তখন আমার দাদু নেই, মানে আমি কি করে জন্মালাম? আচ্ছা, দাদুকে এমন সময় মারতে হবে যখন আমার বাবা জন্ম নেয়নি, ঠিক আছে? তো আমি সেরকম সময় গিয়েই মারলাম, আমার দাদুর 20 বছর বয়সে গিয়ে আমি মেরে দিলাম। তাহলে আমি কি করে এক্সিস্ট করতে পারি যদি আমার দাদুই এক্সিস্ট না করে? এটা বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ। তো এটা মনে হচ্ছে প্যারাডক্স, কিন্তু এর এর উত্তর বেরিয়েছে। এর উত্তর হচ্ছে যে যখনই আমরা একটা ওয়ার্ম হোল তৈরি করি তখন আসলে আর একটা টাইম আমরা লাইন চলে গেছে। অনেকগুলো টাইম, মানে সাব সাবস্পেস তৈরি করি, ঠিক আছে? অর্থাৎ একটা খুব ছোট্ট শর্ট ফিল্ম আছে ইউটিউবে, নামটা ভুলে গেছি, সামথিং ওমলেটো বা এরকম কিছু নাম একটা ছিল, যাই হোক। তো ওই ছবিটাতে এটা দেখায় যে যখনই আমি মানে ওয়ার্ম হোলের থ্রু দিয়ে বা টাইম ট্রাভেল করছি, সেটার মানে এরকম না যে সেটা একটা লিনিয়ারিতেই চলছে, মানে লেটসে এইখানে এটা আমার টাইম চলছিল এরকম, আর এই যে ঘটনাটা ঘটছে অর্থাৎ আমি যে গুলি করছি এটা এইখানে ঘটছে, তাহলে এখানে টাইম স্পেসটা দুটো ভাগে ভাগ করে যাবে। একটা পসিবিলিটি বলবে আমার দাদু বেঁচে আছে, একটা পসিবিলিটি বলবে আমার দাদু মরে গেছে। যে পসিবিলিটি বলবে যে দাদু মরে গেছে সেই পসিবিলিটিতে আমিও এক্সিস্ট করি না, যে পসিবিলিটি বলবে দাদু বেঁচে আছে সেখানে আমি এক্সিস্ট করি।
আর বেসিক্যালি এই দাদু বেঁচে থাকার যে পসিবিলিটি, অর্থাৎ যেখানে আমিও এক্সিস্ট করি, সে এই টাইম জোনটা ক্রিয়েট করেছে, এই টাইমের স্পিডটা ক্রিয়েট করেছে। তো এটা অনেক জটিল ব্যাপার অ্যাস্ট্রোফিজিক্স বা হাই এনার্জি ফিজিক্সের, তো আমরা নিয়ে যাচ্ছি না, কিন্তু আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে দেয়ার আর সাম প্যারাডক্স যেটা সলভেবল প্যারাডক্স, আর দেয়ার আর সাম প্যারাডক্স যেটা হচ্ছে আনসলভেবল প্যারাডক্স, ঠিক আছে? বুটস্ট্র্যাপ প্যারাডক্স আছে, এগুলো আনসলভেবল আজকে। হুম। আরও অনেক ধরনের প্যারাডক্স আছে, প্যারাডক্সের উপর বই পাওয়া যায়। তো যাই হোক, তো প্যারাডক্স আশা করি বোঝা গেল। হুম, বুঝলাম। হ্যাঁ এবার আমরা বুঝেছি। থার্মোডাইনামিক্স করি। আচ্ছা, এবার থার্মোডাইনামিক্সে আমরা আচ্ছা, থার্মোডাইনামিক সিস্টেম বলে কাকে ডিফাইন করা হয় সেটা আমরা দেখি। থার্মোডাইনামিক সিস্টেমের ক্রাইটেরিয়া হচ্ছে প্রথম যে টোটাল নাম্বার অফ মলিকুল total number of molecule in a system সেটা যদি n হয়, দ্যাট টেন্স টু ইনফিনিটি। অর্থাৎ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স বা থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে আমরা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড নিয়ে চিন্তিত নই, মানে ইনফাইনাইট নাম্বার অফ মাইক্রোস্কোপিক এলিমেন্ট তারা মিলে একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেম তৈরি করছে, যেখানে নাম্বার অফ মাইক্রোস্কোপিক পার্টিকেল ইজ টেন্স টু ইনফাইনাইট, ঠিক আছে? সেরকম একটা সিস্টেম নিয়ে আমরা কথা বলবো। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ভলিউম অফ দ্যাট সিস্টেম, ভলিউম অফ দ্যাট সিস্টেম ভি, দ্যাট ইজ অলসো টেন্স টু ইনফিনিটি। হ্যাঁ, অর্থাৎ কোন একটা সিঙ্গেল মলিকুল তার ভলিউমের তুলনায় টোটাল এনসেম্বলটার যে মলিকুল হবে, ভলিউম হবে, সেটা হিউজ হবে। মানে এই কথাটার মানে হচ্ছে, তাই ভলিউম ইনফাইনাইট কথাটার মানে হচ্ছে যে আমার মাইক্রোস্কোপিক একটা পার্টিকেল, যে পার্টিকেল দিয়েই এই সিস্টেমটা তৈরি হয়েছে, তার একটা ইন্ডিভিজুয়ালের যা ভলিউম, তার তুলনায় ওভারঅল অ্যাসেম্বলিটার ভলিউম অনেক বেশি হবে। 2 নম্বর গেল। আর 3 নম্বর হচ্ছে আমরা যদি ভাবি নাম্বার ডেন্সিটি, তার মানে কি? তার মানে বেসিক্যালি হচ্ছে নাম্বার অফ পার্টিকেল ডিভাইডেড বাই টোটাল ভলিউম। এটা যদি আমরা চেক করি, এটাকে এন এর মাথায় এরকম কার্ভ দিয়ে ডিনোট করা হয়, তাহলে এই নাম্বার ডেন্সিটি শুড বি ফাইনাইট। কারণ কি? এই ওপরটা ইনফাইনাইট, নিচটা ইনফাইনাইট, ওভারঅল জিনিসটা ফাইনাইট দেবে। বোঝা গেল? মানে আমরা এইভাবে ভাবি না যে এন এর মান খুব বড়, লেটস সে এন এর মান অ্যাভোগাড্রো নাম্বারের রেঞ্জে, অর্থাৎ 10⁻23, ঠিক আছে? ভলিউমও খুব হিউজ, ঠিক আছে? লেটস সে 10⁻20, তাহলে এটা কেটে গিয়ে 1000 মতো দিচ্ছে, তার মানে ইটস এ ফাইনাইট কোয়ান্টিটি। হ্যাঁ, এদের মতো ইনফাইনাইট নয়। মানে দুটো বড় বড় সংখ্যা তাদেরকে ভাগ করলে পরে একটা মোটামুটি ঠিকঠাক সংখ্যাই হবে। তাহলে এই তিনটে ক্রাইটেরিয়া, তিনটে না অ্যাকচুয়ালি বেসিক্যালি দুটোই, এই তিনটে ক্রাইটেরিয়া যে সকল জিনিস মেনে, মানে যে সকল সিস্টেম মেনে চলে, সেগুলো হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। বা রাদার এভাবে বলে থার্মোডাইনামিক সিস্টেম ডিফাইন করা হবে এই তিনটে ক্রাইটেরিয়া মানছে কি মানছে না তার উপর ভিত্তি করে। আচ্ছা, থার্মোডাইনামিক সিস্টেম হয়ে গেল। এবার যে আমরা যেটা ডিফাইন করব, তিনটে জিনিস একসাথে: সিস্টেম, সারাউন্ডিংস
আর ইউনিভার্স। প্রথমে হচ্ছে সিস্টেম কি জিনিস, কাকে বলে রে সিস্টেম, বল দেখি। ওই যেখানে এক্সপেরিমেন্টটা করা হবে সেটাকেই তো সিস্টেম বলে। আচ্ছা, শুধু নৌকা কিছু চেষ্টা করবে? না দাদা, না, একটু না। হুম হুম, না দাদা। চেষ্টা করো না। সিস্টেম মানে কি? সিস্টেম তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। তোমার কাছে সিস্টেম মানে কি? হোয়াট ইজ ইউর ইন্টারপ্রিটেশন অ্যাবাউট সিস্টেম? মানে যার মাধ্যমে কোনো কাজ করা হয়। হুম। আচ্ছা, যার মাধ্যমে কি শুধু মানে আচ্ছা, যদি এরকম ধরে নিই যার মাধ্যমে কাজ করা হয়, একটা উদাহরণ দিয়ে বলো তুমি। এই এই জিনিসটাকে একটা সিস্টেম বলবে। যেমন ফ্রিজ। হুম, ভালো কথা, একদম সুন্দর উদাহরণ। যার মাধ্যমে করা হয়, ফ্রিজের মাধ্যমে কি করা হয়? খাওয়া দাওয়া ঠান্ডা রাখা হয়। ঠান্ডা রাখা। হুম, খুব ভালো কথা, এটাকে সিস্টেম বলে। আচ্ছা, ফ্রিজে আমি কারেন্ট দিই তো, হ্যাঁ। তার মানে শুধু মাধ্যমে, মানে তার মাধ্যমে করানো হচ্ছে তা নয়, ঠিক আছে, তাকেও করানো হচ্ছে, তাকেও ইনভলভ করা হচ্ছে। তার মানে অরিজিতের ইন্টারপ্রিটেশন, তোমার ইন্টারপ্রিটেশন, দুটো ইন্টারপ্রিটেশনকে মিক্স করে আমি যদি লিখতে চাই, তাহলে আমি খুব সহজে লিখতে পারি সিস্টেম ইজ সামথিং হুইচ আর উই কনসার্ন অ্যাবাউট, ঠিক আছে। আর সিস্টেম হচ্ছে এ পার্ট অফ ইউনিভার্স, ইউনিভার্স in which, এটা ডিস্টার্ব করছে, in which we are concerned about। হুম। হুম, সেটাই হচ্ছে আমার সিস্টেম। আচ্ছা, তাহলে সারাউন্ডিংস কি জিনিস? আবার প্রথমে অরিজিৎ, তারপরে শতনুকা, সারাউন্ডিংস কি জিনিস? ওই মানে আমি যেখানে এক্সপেরিমেন্টটা করছি সেটাকে যদি আমি সিস্টেম বলি, তার আশেপাশের যে এরিয়াটা, মানে ওখান দিয়ে হয়তো কিছু আসবে কিছু যাবে, শক্তি আসবে যাবে সব কিছুই হবে। আশেপাশে মানে কত টাকা আশেপাশে? মানে ধর তুই তোর আহ, বাড়ির ছাদে একটা এক্সপেরিমেন্ট করছিস, আমার তাহলে আমার আমার বাড়িটা বাড়ির যদি ছাদটাকে, সিস্টেম হয়, আমার নেইবারহুড হুম, হচ্ছে সারাউন্ডিংস, নেইবারহুড মানে কি? মানে আশেপাশে। আমি বলছি তুই তোর ছাদে একটা এক্সপেরিমেন্ট করছিস, ঠিক আছে, হ্যাঁ করছিস তো, হ্যাঁ। তাহলে আমার বাড়ির ছাদটা তোর জন্য সারাউন্ডিংস না সারাউন্ডিংস নয়? আহ হ্যাঁ সারাউন্ডিংস, যতদূর ইনফাইনাইট, এই হ্যাঁ যতদূর ইচ্ছে যেতে পারে। যত হচ্ছে, তার মানে আমি বলতে পারি যে আমার যদি এটা ইউনিভার্স হয় পুরো, হ্যাঁ, হুম, ইউনিভার্স হয়, ইউনিভার্সের একটা পার্টকে আমি বলেছি সিস্টেম, বাকি সবকিছু পরিবেশ, বাকি পরিবেশ মানে সবটা হচ্ছে সারাউন্ডিংস। সারাউন্ডিংস, হ্যাঁ তাই তো? হ্যাঁ। হুম, মানে তোদের লেভেলের জন্য ঠিকই বলেছিস, কিন্তু এটা ঠিক ডেফিনেশন নয়, ঠিক আছে। তোদেরকে এইভাবে শেখা, স্কুল টুলে দেখবি জিজ্ঞেস করলে মানে যেভাবে মানে বলা হয় বা দাদা, বইতে পড়ে। পার্শ্ববর্তী কোনো জায়গাকে সারাউন্ডিং বলছে, মানে আশেপাশের কিছু মানে ডেফিনিট জায়গা। আচ্ছা, তাহলে ডেফিনেটের ডেফিনেশনটা কি হবে? যে কতটাকে, কতটাকে আমি বলবো যে আমি লেটসে বলছি যে আমার এইটুকু হচ্ছে আমার সারাউন্ডিংস, কিন্তু আমি এটা বলবো কিসের ভিত্তিতে? মানে হোয়াট ইজ দ্য প্যারামিটার যার উপর ভিত্তি করে বলবো যে এতটুকু আমার সারাউন্ডিংস, তারপরে আর নয়? যতদূর দিয়ে এনার্জি আসে, এনার্জি? অথবা কিছু মানে লাইক আমার এক্সপেরিমেন্টের জন্য আমি কিছু পাচ্ছি ওখান থেকে, হুম, সেটুকু। হ্যাঁ, কাছাকাছি যেতে পারছিস, ঠিক আছে। মানে আমার হ্যাঁ, আমার এক্সপেরিমেন্ট সারাউন্ডিং, সিস্টেমে হচ্ছে, এবার সিস্টেমের এক্সপেরিমেন্টের জন্য আমার যা যা লাগবে সেগুলো আমি যেইটুকু জায়গা দিয়ে পাচ্ছি সিস্টেমের বাইরে থেকে। সোজা কথা হচ্ছে যে এটা থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট হ্যাঁ সিস্টেমটা ইউনিভার্সের যেটুকু পার্টের সাথে ইন্টারাক্ট করতে পারে, হ্যাঁ ওটাই, তাই হোক। ঠিক আছে, হ্যাঁ, সেই পার্টটাই হচ্ছে আমার সারাউন্ডিংস, ঠিক আছে। হ্যাঁ। তাহলে হচ্ছে পার্ট অফ মা সরি, হাইলাইটার দিয়ে লিখতে শুরু করে দিয়েছি। পার্ট অফ ইউনিভার্স, কি বলবো, পার্ট অফ ইউনিভার্স উইথ হুইচ
with which system can interact is known as surroundings. ঠিক আছে, তাহলে ইউনিভার্সের সিস্টেম আর সারাউন্ডিংস মানে হিসেব মতো সারাউন্ডিংস পুরোটাই হয়ে যায় তাহলে, হুম কারণ আমাকে ধরে নিতে হয় প্রত্যেকটা সিস্টেমই মানে পুরো ইউনিভার্স অবধি ইউনিভার্সের প্রত্যেকটা পয়েন্ট থেকে ইন্টারেক্ট করতে পারে। হ্যাঁ সেটা সব ক্ষেত্রে ঠিক নয়, ঠিক আছে, সব ক্ষেত্রে ঠিক নয়, আমি একটু পরেই বুঝবো। আচ্ছা তাহলে সারাউন্ডিংস রয়েছে এবং সিস্টেম রয়েছে, তাহলে আমরা বলতে পারি বেসিক্যালি যে এটা যদি আমার ইউনিভার্স হয়, ইফ দিস ইজ ইউনিভার্স, হুম আচ্ছা এই ইউনিভার্সের সঙ্গে আমাদের যে অ্যাস্ট্রোফিজিক্স বা এসব যে ইউনিভার্স তার একটু পার্থক্য আছে, একটু পার্থক্য আছে, খুব বেশি পার্থক্য না। আচ্ছা এইখানে আমার একটা পার্ট যদি সিস্টেম হয় তাহলে এই পার্টটা হচ্ছে সারাউন্ডিংস। হুম হ্যাঁ আচ্ছা এই যে আমি গোলটা দিলাম, এই গোলটাকে আমরা বলছি বাউন্ডারি। আচ্ছা বাউন্ডারি কি? বাউন্ডারি হচ্ছে এমন কোনো হাইপোথেটিক্যাল অথবা রিয়েল ডিভিশন বা রিয়েল কি বলবো একটা যেটা সিস্টেম থেকে সারাউন্ডিংকে মানে ডিভাইড করে দেয় সেটা। ডিভাইড করে দেয়, তো খুব ইয়ে হয়ে গেল আর কি বলবো, সোজা কথা হয়ে গেল। হ্যাঁ এত কিভাবে বলবো? মানে বেসিক্যালি হচ্ছে এমন একটা মেন্টাল অথবা রিয়েল লেয়ার বলাটাও ঠিক নয়, মানে একটা ওয়ালই বলতে পারি, একটা ওয়াল যেটা সিস্টেম আর সারাউন্ডিংসকে সেপারেট করছে তো বটেই, তার সঙ্গে যেটা করছে যে সিস্টেম সারাউন্ডিংসের সঙ্গে এবং সারাউন্ডিং সিস্টেমের সাথে ইন্টারাক্ট করছে থ্রু দিস ওয়াল। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে সেটাকে আমরা বলছি বাউন্ডারি। তাহলে আচ্ছা ইউনিভার্স কেন আলাদা বললাম, তার কারণ হচ্ছে এখানে ইউনিভার্স বলতে যে কোনো আইসোলেটেড সিস্টেম, এই যে আমি বাক্সটা লিখে বলেছি ইউনিভার্স, এটার মানে হচ্ছে এটা একটা আইসোলেটেড সিস্টেম। তার মানে কি এর বাউন্ডারিটা এরকমই, একটু পরে আমরা আইসোলেটেড সিস্টেম নিয়ে কথা বলবো, এর বাউন্ডারিটা এমনই যে এই বাউন্ডারির সাথে বাইরের সারাউন্ডিংসের কোনো আদান প্রদান ঘটে না, না এনার্জির আদান প্রদান ঘটে, না ম্যাটারের আদান প্রদান ঘটে। ঠিক আছে, আচ্ছা তার মানে এই সিস্টেমটাই বাক্সটা হচ্ছে বেসিক্যালি একটা আইসোলেটেড সিস্টেম। হুম দ্যাট ইজ ওয়াই একটা আইসোলেটেড সিস্টেমকে আমরা বলতে পারি ইউনিভার্স। ঠিক আছে, এবার তুই ভালো করে ভেবে দেখ, আমি যদি মাল্টিভার্সের কথা ধরি বা নাও ধরি, আমাদের গোটা ইউনিভার্স সেটা একটা ইউনিভার্স, হুম সেটা একটা আধার যার মধ্যে সমস্ত কিছু রয়েছে, কিন্তু তার সেই কিন্তু বাইরের ইয়ের সাথে ইন্টারাক্ট করছে না বলেই আমরা এখন অব্দি ধরে রেখেছি। হুম দ্যাট ইজ ওটাও একটা ইউনিভার্স, ওটাও একটা আইসোলেটেড সিস্টেম। রিয়েলিটিতে একটাই আইসোলেটেড সিস্টেম এক্সিস্ট করে, সেটা হচ্ছে আমাদের রিয়েল ইউনিভার্স যেটা, কিন্তু থিওরিটিক্যালি এনি আইসোলেটেড সিস্টেম তাকে আমরা ইউনিভার্স হিসাবে ট্রিট করতে পারি। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার তাহলে আমরা বাউন্ডারিও যখন শিখে গেলাম, তাহলে আমরা এবার বাউন্ডারি নিয়ে কথা বলি। হুম এখানে ইউনিভার্সে বিশ্ব ব্রহ্মাণ্ড বলেছে বাংলা। হ্যাঁ বিশ্ব ব্রহ্মাণ্ড হতেই পারে। হ্যাঁ আসলে সমস্যাটা কি জানিস তো, বাংলা আগের দিন সুতনুকে জিজ্ঞেস করছিল, সুতনুকে জিজ্ঞেস করলে তো অভিলেপন না কি যেন একটা জিজ্ঞেস করছিল। হ্যাঁ 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 আসলে বাংলার সমস্যাটা হচ্ছে যে দুটো জায়গায় সমস্যা, একদল লোক আছে, এখন আর নেই হয়তো, না খুব কম, ওই সত্যেন্দ্রনাথ বসু এরা আর কি সেই সময়, তারা বলেছিল যে মানে বিজ্ঞান শিক্ষা হবে মাতৃভাষায়, অর্থাৎ আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় বিজ্ঞান শিখব, খুব ভালো কথা। কিন্তু সমস্যাটা দাঁড়ায় অন্য জায়গায়, সমস্যাটা দাঁড়ায় যাচ্ছে যে আমি যদি বলি যে সায়েন্সে আমার কন্ট্রিবিউশন প্রায় কিছু নেই, হ্যাঁ খুব সামান্য, সেইখানে দাঁড়িয়ে আমি যদি বলি আমি আমার মাতৃভাষায় ইয়ে পড়বো, প্রথম কথা গোটা বিশ্ব কেউ শুনবে না। তুই একটা পেপার লিখলি, বাংলা ভাষায় সুন্দর করে পেপার লিখলি, কেউ পড়বে না, ওই পেপারে কোনো সাইটেশন হবে না, যত ভালো পেপারই হোক কেউ পড়বে না, পড়তেই তো পারবে না। পড়তেই পারবে না। ঠিক আছে, তাহলে দুটো জিনিস, এক হচ্ছে তোকে পড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করাতে হবে। আচ্ছা তুই কেন তাহলে ইতালীয় ছবি দেখিস, তুই কেন মিলান কুন্দেরার লেখা পড়িস, তুই কেন হঠাৎ করে জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা কার্ল মার্কস পড়তে যাস? হ্যাঁ তার কারণ তুই সেটা পড়ার প্রয়োজনীয়তা অনুভব করিস। হ্যাঁ 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 তাহলে তোর
তোকে সেই মার্কেটটা তৈরি করতে হবে, সেই প্রয়োজনীয়তাটা অনুভব করাতে হবে গোটা বিশ্বকে যে আমার এখানেও কন্টেন্ট আছে, যেটা রাশিয়া করতে পেরেছে। রাশিয়ার যখন ইউএসএসআর ছিল তখন ওদের ওখানে প্রচুর গবেষণা হয়েছে, কিন্তু সবই রাশিয়ান ভাষাতে হয়েছে। এই জন্য একটা ট্রেন্ড দেখা যায়, ইউরোপীয় দেশগুলোর টিচারগুলো আজও মানে জানি না এই যুদ্ধের পর কী হবে, কিন্তু আজও একটা রাশিয়ান স্টুডেন্ট নিজের স্টুডেন্ট হিসেবে রাখতে পছন্দ করে। তার কারণ হচ্ছে রাশিয়ায় প্রচুর সে সময় গবেষণা হয়েছিল, সেই সমস্ত পেপার তারা ওই স্টুডেন্টের সাহায্যে পড়তে পারে, ঠিক আছে? যেমন ক্লাস 12-এ উঠে অ্যালডিহাইড কিটোন পড়ার সময় একটা রিয়াকশান পড়বো, ভলফ কৃষ্ণা রিয়াকশান। এই ভলফ কৃষ্ণারে, ভলফ হচ্ছে জার্মান, হ্যাঁ, অনেকে উলফ করে, আসলে ভলফ জার্মান বলে, ওরা ওয়াফ করে উচ্চারণ করে, ওয়াটারকে ওরা বলে ওয়াজাস, ঠিক আছে? তো ভলফ কৃষ্ণার, এই কৃষ্ণার হচ্ছে একজন রাশিয়ান সায়েন্টিস্ট, ঠিক আছে? তো ওরা মানে ওয়ালফ হচ্ছে টিচার আর কৃষ্ণা হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা, যাই হোক, তো কি যেন কি বলতে গিয়ে এটা বললাম, ও এবার এইবার সমস্যাটা হচ্ছে তাহলে মূল সমস্যা হচ্ছে যে আমাকে যদি বাংলা ভাষায় বা মাতৃভাষায় করতে হয়, তাহলে আমাকে সেই জায়গাটা তৈরি করতে হবে। এবার সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু এরা এই কথাগুলো বলতে পারতো, কারণ ওরা ওরকম লেভেলের সায়েন্সটাকে ডেভেলপ করেছিল। মানে এই যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের কথা বলি, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে সারা পৃথিবীতে যত ধরনের সাবঅ্যাটমিক পার্টিকেল এক্সিস্ট করে, সাবঅ্যাটমিক ক্লাসিক্যাল যাই বলি না কেন, যত ধরনের পার্টিকেল এক্সিস্ট করে সমস্ত পার্টিকেলকে 3টে ফান্ডামেন্টাল ক্যাটাগরিতে ভাগ করা হয়, যার মধ্যে একটা হচ্ছে বোস-আইনস্টাইন পার্টিকেল, ঠিক আছে? মানে কতটা ইম্পর্টেন্ট একটা লোকের কাজ হলে পরে সারা পৃথিবীর সমস্ত পার্টিকেলকে একটা থিওরি 3টে ভাগে ভাগ করছে, তার মধ্যে একটা তার নামে। ফলে সেই লোকটা যদি বলে মাতৃভাষায় হবে, তাহলে বুঝতে দেবেন হ্যাঁ সে মানে তার কথা মেনে নেওয়া যায়। কিন্তু আমরা বললে পরে এখানে খেলো লাগে, কারণ আমাদের ভারতবর্ষে আবার অনেকগুলো 28টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, ফলে সেদিকে বাংলা ভাষায় ওভাবে সায়েন্সটাকে করা যাবে না। যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে ছোটো লেভেলে মাতৃভাষায় শিখলে পরে, কারণ মাতৃভাষায় কোনো কিছু শিখলে পরে বাচ্চারা ভালো করে শিখতে পারে। তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে, বেশ কিছু সায়েন্সের বুদ্ধিমান লোককে বসে একটা ইউনিফাইড ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে। হঠাৎ করে ইলেকট্রন ক্লাউডকে বলে দিলাম ইলেকট্রনের মেঘ, ঠিক আছে? আমার হয়েছিল কি অভিলপন বলে দিলাম হঠাৎ করে। আমাকে প্রপারলি ডিফাইন করতে হবে যে আমি কেন এটা বলছি, সেই বলাটার পেছনে কারণ কি, ঠিক আছে? মানে অনুবাদ দু রকমের হয়, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, ওই যে কিছুদিন আগে দেখলাম কোথায় জানি করেছে, দাঁড়া মনে করতে দেন, ও হ্যাঁ, ওই পশ্চিমবঙ্গের যে বেভারেজ মিনিস্ট্রি আছে বা ইত্যাদি আছে, ঠিক আছে, অর্থাৎ মদ যারা বেচে সরকারের তরফ থেকে, তারা একটা সার্কুলার জারি করেছে। সেই সার্কুলারে লেখা আছে যে দেশি মদ, ঠিক আছে, এটা ইংরেজিতে লেখা হয়তো কান্ট্রি স্পিরিট, ঠিক আছে, আচ্ছা, ওখানে বলছে দেশীয় আত্মা, ঠিক আছে, বলছে দেশীয় আত্মা। তারপরে বুঝতে কান্ট্রি স্পিরিট এর ঠিকঠাক বাংলা মানে আক্ষরিক বাংলা বলছি না, মানে অনুবাদ দু রকম হয়, একটা আক্ষরিক অনুবাদ, কিন্তু আক্ষরিক অনুবাদ করার সময় আমাকে দেখতে হবে যে সত্যি আক্ষরিক অনুবাদ করলে কি জিনিসটা দাঁড়াচ্ছে যেটা বলতে চাওয়া হয়েছে। তো এই কান্ট্রি স্পিরিটের আক্ষরিক অনুবাদ করলে কান্ট্রির অনুবাদ হচ্ছে দেশ বা দেশীয়, আর স্পিরিটের অনুবাদ হচ্ছে আত্মা, ঠিক আছে, দেশীয় আত্মা। কিন্তু আসলে যেটা বলতে চাওয়া হয়েছে এখানে হচ্ছে দেশি মদ বা দেশীয় মদ। তো এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, আর অ্যাকচুয়াল মানে ভাবটাকে ধরে রেখে অনুবাদ, দুটোর মধ্যে পার্থক্য। তা আমাদেরকে ওইটা বসে বসে ফিলিংটাকে ধরে রেখে, আচ্ছা যেখানে আক্ষরিক দিয়ে কাজ চলে যায় তো চলে গেল, যেখানে আক্ষরিক দিয়ে কাজ চলছে না সেখানে ওই ফিলিংটাকে ধরে রেখে যে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাওয়া হয়েছে, তার কাছাকাছি বাংলা শব্দ কি আছে সেটা খুঁজে টুজে বের করে যদি করা হয়, হ্যাঁ, যদি সেরকম করে বইগুলোকে অনুবাদ করা হয়, যারা যত বই বড় বড় বই আছে, তাহলে হওয়ার সম্ভব আছে। কিন্তু আমার চিরকালই মনে হয় যে এটা একটুখানি মানে খাজনার থেকে বাজনাই বেশি হয়ে যাবে। কারণ আমি বাংলা ভাষায় করতে গেলাম, বাংলা ভাষায় প্রথম কথা হচ্ছে মাধ্যমিক দেয় কত মাধ্যমিক দেয় রে 10 লাখ পশ্চিমবঙ্গে? 10-12 লাখ 10-12 লাখ 10-12 লাখ মাধ্যমিক দেয়। এবার যদি আমি সমান ভাগেও ভাগ করি, 12 লাখকে সমান ভাগে যদি ভাগ করি, 4 লাখ লোক 11-12 সায়েন্স নিয়ে পড়ে, হ্যাঁ,
এই 4 লাখ লোকের মধ্যে 1 লাখ লোকও অনার্স পড়তে যায় না সায়েন্সে। একদম। হ্যাঁ, খুব বেশি হলে তো আমি তো বলি না, গোটা দেশে আমি এবার নেট পরীক্ষা দিলাম। নেট মানে হচ্ছে এমএসসির পরে যে পরীক্ষাটা দিতে হ্যাঁ। হয় রিসার্চ করার জন্য। গোটা দেশে সামথিং 40,000-এর কাছাকাছি লোক এটা দিয়েছে পরীক্ষা, গোটা দেশে? ঠিক আছে? তাও পরীক্ষা হলো 1.5 বছর পর। আও। তার মানে তুই ভাব কত কম লোক এই ইয়েতে যাচ্ছে। এবার কেমিস্ট্রিতে 40,000 গোটা দেশে। এবার যতগুলো বেসিক সায়েন্স আছে, 3-4টে ধর, এদিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি সব মিলিয়ে টিলিয়ে ধরে নিলে পরে খুব বেশি হবে 1,02,000 লোক গোটা ভারতবর্ষে। এবার গোটা ভারতবর্ষে তো গোটা ভারতবর্ষে তো না, আমাদের বাংলা থেকে দেখলে পরে তুই দেখতে পাবি হয়তো সব সায়েন্স টাইন্স মিলিয়ে 1,010 লোক হচ্ছে। তাহলে এই 1,010 লোককে ইয়ে করানোর জন্য মাতৃভাষায় শিখিয়ে নিয়ে এসে তারপরে যখন আবার পেপার লিখতে হবে, যখন আবার গোটা ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করতে হবে, সেই ইংরেজি নিয়েই কথা বলতে হবে, এটা আমার মনে হয় খানিক পণ্ডশ্রমী হবে। হ্যাঁ, তার থেকে সায়েন্সটাকে একটু ঠিক করে শেখালে পরে, ঠিক মেথডে শেখালে পরে সেটা অনেক বেশি কাজের হবে। যাই হোক, আচ্ছা আমরা পড়বো হচ্ছে বাউন্ডারি। বাউন্ডারি ডেফিনেশন ক্লিয়ার? আচ্ছা, বাউন্ডারি কে আবার অনেকগুলো ভাগ করা যায়, ঠিক আছে? বাউন্ডারিকে 3টে প্যারামিটারের উপর দাঁড়িয়ে ভাগ করা যায়। প্রথম প্যারামিটার কি? প্যারামিটার 1। সেটা কি? সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ ম্যাটার ট্রান্সফার করতে পারি নাকি। তার মানে হচ্ছে অন দ্য বেসিস অফ, আছিস তো না? আওয়াজ শোনা যাচ্ছে না? আছি। হ্যাঁ আছি। আচ্ছা, এই যে সাউন্ডটা কমে যাচ্ছে, এটা কি তোদের জন্য হচ্ছে নাকি আমার কম্পিউটারের সমস্যা? আমি তো শুনতে পাচ্ছি। না, আমিও মানে আমার কথা শুনতে পাচ্ছ, কিন্তু তোরা যখন কিছু রিপ্লাই করছিস হ্যাঁ। সেটা আমি প্রায় শুনতে পাচ্ছি না। আমি আসতে বলছি, তাই হতে পারে। না না, সমস্যা আছে কিছু। এবার বল দেখি কিছু। হ্যালো। শুনতে পাচ্ছো? আমার সাউন্ড সিস্টেমটা মনে যাবে তাহলে। হ্যাঁ, এবার ঠিক আছে মনে হচ্ছে। আপাতত দেখি কতক্ষণ চলে। আচ্ছা, যাই হোক, তো প্রথমটা হচ্ছে আমার অন দ্য বেসিস অফ ম্যাটার ট্রান্সফার। ওটা বেশি লেগেছে? হ্যাঁ, বেসিস অফ ম্যাটার ট্রান্সফার। এর উপর ভিত্তি করে আমরা কি ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করা যায় বাউন্ডারিকে? বাউন্ডারিকে। মানে এগুলো প্যারামিটার বলছি কি? হ্যাঁ, বুঝেছি বুঝেছি। মানে বাউন্ডারিকে 3টে প্যারামিটারের উপর ভাগ করা যায়, প্রত্যেকটার ভেতরে আবার ভাগ আছে। আচ্ছা, প্যারামিটারগুলো আমি আগে বলিনি। এটা প্যারামিটার 1 গেল। এরপরে আমরা আসি প্যারামিটার 2। প্যারামিটার 2 হচ্ছে আমার অন দ্য বেসিস অফ হিট ট্রান্সফার, ঠিক আছে? অন দ্য বেসিস অফ হিট ট্রান্সফার। এর কিছু ভাগ থাকবে। আর P3 হচ্ছে on the basis of whether energy, ওয়েদার লিখে দিয়েছো? oh sorry, যাই হোক, বোঝা যাবে। একটা H হবে। হ্যাঁ, হ্যাঁ, সেই লিখে দাও, বোঝা যাবে। ওয়েদার, হ্যাঁ। whether energy as a form of work can be transferred or not, can be transferred or not. ট্রান্সফার না। আচ্ছা, এবার একটা একটা করে দেখা যাক। প্রথমটা হচ্ছে আমরা দেখেছি যে অন দ্য বেসিস অফ ম্যাটার ট্রান্সফার, ঠিক আছে? ম্যাটার ট্রান্সফারের ক্ষেত্রে আমরা কি দেখি? 3 ধরনের হতে পারে। ইমপারমিয়েবল বাউন্ডারি অর ইমপারমিয়েবল লক,
কি বলি ইমপারমিয়েবল বাউন্ডারি আর ইমপারমিয়েবল ওয়াল, ঠিক আছে? হুম। এটাকে আমরা বলছি লিক প্রুফ বাউন্ডারি, ঠিক আছে? আচ্ছা, এইখানে যেরকমভাবে আমি এত ডিটেলসে ক্লাসিফিকেশন করছি, বইতে হয়তো এত ডিটেলসে ক্লাসিফিকেশন নাও থাকতে পারে, কিন্তু আমরা যাতে ভালো করে থার্মোডাইনামিক্সটা শিখতে পারি সেটাই এই দেখতে জন্য আমি যাচ্ছিলাম আমি। ঠিক আছে? হ্যাঁ দেখ, তুমি আছে লিখতে থাকো, আর তুমি লিখতে থাকো। আমার সামনেও বই আছে। হ্যাঁ আছে, মনে হচ্ছে আছে। আচ্ছা, কোথায় গেল? ইমপারমিয়েবল হলো, এরপর হচ্ছে পারমিয়েবল, পারমিয়েবল ওয়াল বা বাউন্ডারি। আচ্ছা, ওয়ালটা লিখে নিই। আরেকটা হচ্ছে তোর কি বলবো না, সেমি পারমিয়েবল। আচ্ছা, পারমিয়েবল মানে কি, দেখ লেখা আছে লিক প্রুফ বাউন্ডারি, ঠিক আছে? ইমপারমিয়েবল, সরি ইমপারমিয়েবল মানে হচ্ছে লিক প্রুফ বাউন্ডারি। লিক প্রুফ বাউন্ডারি মানে কি, যে সেখান দিয়ে, অর্থাৎ এটা যদি আমার বাউন্ডারি হয়, এই আমরা এটা ভাগ করছি কিসের উপর, অন দ্য বেসিস অফ ম্যাটার ট্রান্সফার। হুম। তার মানে এই বাউন্ডারির ভেতর দিয়ে কোনো ম্যাটার পাস করতে পারবে না, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তার মানে বাউন্ডারি দিয়ে যদি আমি একটা জায়গাকে এনক্লোজ করি, তাহলে এইখানের ম্যাটার কোনোভাবেই এইদিকে যেতে পারবে না। হুম। এই ধরনের ওয়ালকে আমরা বলছি লিক প্রুফ অর ইমপারমিয়েবল। হুম। তাহলে পারমিয়েবল ওয়াল কাকে বলবো, যেখানে ম্যাটার কমপ্লিটলি এদিকে ট্রান্সফার হতে পারে। হুম। সে ফর এক্সাম্পল একটা ফিল্টার পেপার, অর ফিল্টার পেপারকে পারমিয়েবল বলা হবে না। পারমিয়েবল বলতে গেলে আমাকে বলতে হবে লেটস সে ধর একটা একটা কি বলবো, একটা নাই বইতে। চায়ের ছাঁকনি, ঠিক আছে? একটা চায়ের ছাঁকনি, ফিল্টার পেপারকেও বলা যেতে পারে পারমিয়েবল ওয়াল। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি বুঝছি। যে ক্ষেত্রে মানে ম্যাটার বেরিয়ে যেতে পারে। আর সেমি পারমিয়েবল ওয়াল কাকে বলবো? সেমি পারমিয়েবল ওয়াল হচ্ছে যে যে ও কোনো সিলেক্টিভ কিছু ম্যাটারকে পাস করতে দেবে, কিছু ম্যাটারকে পাস করতে দেবে না। সে ফর এক্সাম্পল ওই আমরা অভিস্রবণ, ব্যাপন এগুলো ছোটবেলায় পড়েছি, ওখানে সেই আমরা দেখেছি যে কোনো একটা মেমব্রেন ইউজ করা হচ্ছে কখনো, বা একটা কি বলতো যেন তখন, কি অভিস্রবণ ঝিল্লি না কি সব লেখা থাকতো বাংলায়, ঠিক আর আছে? যাই হোক। তো হ্যাঁ, তো ওই ওই যে ঝিল্লি বা মেমব্রেন, সেই মেমব্রেন এগুলো হচ্ছে সেমি পারমিয়েবল ওয়াল। বা আমাদের এই যে সেল, কোষের যে প্রাচীর, হ্যাঁ। সেল ওয়াল, এগুলো হচ্ছে সেমি পারমিয়েবল ওয়াল। এগুলো কিছু জিনিসকে অ্যালাউ করে, কিছু জিনিসকে অ্যালাউ করে না, হুম। ঠিক আছে? তাহলে আমরা অন দ্য বেসিস অফ ম্যাটার ট্রান্সফার বুঝতে পারলাম ইমপারমিয়েবল, পারমিয়েবল, সেমি পারমিয়েবল, ঠিক আছে? বোঝা গেল? মানে দাদা ওই ভেদ্য পর্দা, তাই তো? হ্যাঁ, ভেদ্য পর্দা। ভেদ্য, ভেদ্য পর্দা মানে হচ্ছে পারমিয়েবল, হ্যাঁ। অভেদ্য মানে হচ্ছে ইমপারমিয়েবল, আর সেমি পারমিয়েবল ভেদ্য। অর্ধভেদ্য। আচ্ছা আচ্ছা, অন দ্য বেসিস অফ হিট ট্রান্সফার, না মানে বাংলা, আমিও বাংলাই পড়েছি, কিন্তু কবে লাস্ট 2015 সালে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, ফলে 5 এদিকে 7 বছর হয়ে গেল, তার বাংলায় টার্মগুলো পড়ি না, ফলে মানে একটু মনে করতে কষ্ট হয়। ও ঠিক আছে, যাই হোক। না যাই হোক, আচ্ছা, অন দ্য বেসিস অফ হিট ট্রান্সফার, হিট ট্রান্সফারের বেসিসে কটা ভাগে ভাগ করা যায়? এখানে দুটো ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে আমার থার্মালি ইনসুলেটেড, ইনসুলেটেড, আচ্ছা। ইনসুলেটেড, আর এটার একটা ফ্যান্সি নাম আছে, এই নামগুলোর সাথে আস্তে আস্তে আমরা পরিচিত হই, অ্যাডায়াবেটিক ওয়াল। আচ্ছা আচ্ছা, বুঝছি। আর আরেকটা হচ্ছে ডায়াথার্মাল ওয়াল, ঠিক আছে? বা বাউন্ডারি যাই বলি না। আচ্ছা, থার্মালি ইনসুলেটেড মানে কি? তার মানে হচ্ছে আচ্ছা, এইটা হচ্ছে যদি আমার একটা সিস্টেম হয়, এইটা যদি আমার বাউন্ডারি হয়, কনসার্ন বাউন্ডারি, তাহলে থার্মালি ইনসুলেটেড মানে হচ্ছে হিট কখনোই এদিকে যাবে না, অর্থাৎ এই সিস্টেমের নেট হিট চেঞ্জ যদি বলি আমরা, কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা, ডেল্টা কিউ, সেটা হচ্ছে 0। আর ডায়াথার্মাল ওয়ালের ক্ষেত্রে কি, হিট এদিক ওদিক ট্রান্সফার হতে পারে, যেমন একটা চায়ের কাপ, হিট এদিক ওদিক ট্রান্সফার হতে পারে। থার্মালি ইনসুলেটের উদাহরণ হতে পারে একটা ভালো থার্মোফ্লাক্স, ঠিক আছে? স্টিল থার্মোফ্লাক্সগুলো একটা লিমিট থাকে, 10 ঘন্টা পর 12 ঘন্টা পর ঠান্ডা হয়ে যায়, কিন্তু একটা ভালো করে বানানো থার্মোফ্লাক্স, তার যার হয়তো 2 দিনের লঞ্জিভিটি, তাকে আমি 2 ঘন্টার জন্য বলতে পারি ওটা একটা থার্মালি ইনসুলেটেড অ্যাডায়াবেটিক ওয়াল, ঠিক আছে? হোয়ারাস ডায়াথার্মাল হচ্ছে একটা এমনি চায়ের কাপ একটা
কিছু দিয়ে ঢাকা দিয়ে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে গেলি 10-15 মিনিট পরে এসে দেখলি চা ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে? আমার চাটাই ঠান্ডা হয়েছিল, তোর সাথে কথা বলতে বলতে ভুলে গেছি খেতে। যাই হোক, তো এবার তো এটা হচ্ছে ডায়াথার্মাল ওয়াল। তাহলে আমার থার্মালি ইনসুলেটেড ওয়াল, ডায়াথার্মাল ওয়াল। ডায়াথার্মাল ওয়ালটার ক্ষেত্রে নেট হিট চেঞ্জ থাকবে, অর্থাৎ সেটা নট ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এবার হচ্ছে অন দ্য বেসিস অফ whether energy in form of work as a form of work can be transfer or not, ঠিক আছে? এর উপর ভিত্তি করে দুটো ক্লাসিফিকেশন হয়, রিজিড ওয়াল or rigid boundary and non-rigid or movable boundary, non-rigid or movable boundary। এইখানে একটু কথা বলার আছে যে কেন, দেখ আমাদের ক্লাসিফিকেশনটা কারো ভিত্তিতে হলো যে অন দ্য বেসিস অফ ওয়েদার এনার্জি অ্যাজ এ ফর্ম অফ এনার্জি হিট হিসেবে বেরোচ্ছে না বা অন্য কোনো ফর্ম হিসেবে বেরোচ্ছে না, অ্যাজ এ ওয়ার্ক সেটা দিয়ে বেরোতে পারছে কিনা। কীরকম ব্যাপারটা হচ্ছে তার সঙ্গে কেন রিজিডিটি আর নন রিজিডিটি রিলেশনটা কোথায়? ধর আমার এরকম একটা সিস্টেম আছে, এখানে কিছু গ্যাস আছে, এটা একটা পিস্টন দিয়ে আটকে দিয়েছি, আর এই পিস্টনটা মুভেবল, এ ওপর নিচ হতে পারে, ঠিক আছে? তাহলে কি হবে যদি ওপর নিচ হয় এই পিস্টনটা কোনো কারণে, ধর কোনো কারণে গ্যাসের ভলিউম বেড়ে গেল, তখন পিস্টনটা ওপর দিকে উঠে গেল, ঠিক আছে? ওপর দিকে উঠে গেল, আবার কিছুক্ষণ পরে ভলিউমটা কমে গেল, তো পিস্টনটা নিচের দিকে নেমে গেল। এই যে ভলিউম আর প্রেসার ইনক্রিজ ডিসক্রিজ হচ্ছে, এই ধরনের ঘটনাটাকে বলা হয় পিভি ওয়ার্ক। হ্যাঁ, পিভি ওয়ার্ক। হ্যাঁ বল। কিচ্ছু বলাবে না, তুই পরীক্ষা দিতে যা, তুই এত চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? না, তো এত টেন্স হওয়ার কিছু নেই, ঠিক আছে? তুই চুপচাপ পরীক্ষা দিতে যা, তুই যা পড়েছিস সেটা ঠিকই তুই ইউজ করতে পারবি, এত চিন্তা করার কিছু নেই। আর এখন থেকে আগে থেকে তুই রাত্রিবেলা কোন প্রশ্ন মনে পড়েছিলি সেটা এখন মনে করতে পারছিস কিনা এইসব টেস্ট করার দরকার নেই। তোর পড়া হয়ে গেছে, এখন কটায় বেরোবি? 11টায়, তাই তো? এখন যদি সময় থাকে আর পড়তে পারিস, না পড়লে না পড়তে পারিস, স্নান খাওয়া দাওয়া যা করার কর, ঠিক আছে? ও ভুলে যা তুই পড়েছিস, ব্যাস, এটা তুই জানিস যে তুই পড়েছিস। এইবার পরীক্ষা হলে যখন প্রশ্ন পাবি তারপর ভাবা শুরু করবি, কারণ তুই কালকে রাত্রিরে কোন প্রশ্ন পড়েছিস সেই প্রশ্নটা তুই রিকল করতে পারছিস কিনা, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট হচ্ছে যে তোর পরীক্ষার প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর মধ্যে তুই কতগুলো প্রশ্ন মনে করতে পারছিস। ফলে আগে থেকে নিজের মাথাকে জোর দেওয়ার কোনো মানে নেই, তুই পড়েছিস, ব্যাস। তোর যদি মনে হয় আর একটু পড়বি তো একটু পড়ে নে, পড়া হয়ে গেলে তোর কাজ ছিল পড়া, তুই পড়ে ফেলেছিস। এবার তুই আর কোনো ভাবনা চিন্তা করবি না, তুই হাসতে হাসতে মজা করতে বন্ধুদের সাথে গল্প করতে করতে পরীক্ষা দিতে যাবি, পরীক্ষার প্রশ্নপত্র পাবি, তোর টাইম স্টার্ট। তুই না, এটা যেন না হয়, ঠিক আছে? এতে খারাপ কিছু হতে পারে না। তোকে আমি বলছি, তো তুই কোন প্রশ্ন কালকে কি পড়েছিস, কতটা কি পড়েছিস, এইটা মাথায় জোর দিয়ে রিকল করতে যাওয়ার কোনো মানেই হয় না। তোর পড়া হয়ে গেছে, পড়া শেষ, এখন খাওয়া দাওয়া, কালুর সাথে খেয়াল, এই কর ওই কর, সময় মতো পরীক্ষা দিতে যা, পরীক্ষা দেওয়ার আগে বন্ধুদের সাথে কথা বল, যা খুশি কর গিয়ে। পরীক্ষা হলে তুই প্রশ্ন পাওয়ার পর প্রশ্ন পড়া শুরু করবি, ভালো করে প্রশ্ন পড়বি, দেখবি ওখানেই অর্ধেক প্রশ্নের উত্তর তুই পেরে যাচ্ছিস। আর এখন যদি মাথার ওপর জোর দিস, কোনো খামচির কিছু মনে পড়বে না, কেউ কারোরই মনে পড়ে না। আর তুই ওই টেনশানে, যেহেতু তোর প্রিপারেশন কম আছে, তুই এই টেনশানে ভেবে মরবি যে আমার বোধহয় সব চলে গেল। কিচ্ছু যায়নি, তুই ভালো করে পরীক্ষা দিতে পারবি। এখন ব্রেনকে এসব অযথা চাপ দেওয়ার, কারণ এখন যে তুই প্রশ্নটা ভাবছিস কোনো গ্যারান্টি নেই সেই প্রশ্নটা তোকে পরীক্ষায় লিখতে হবে, তাহলে বেকার প্রশ্ন ভেবে আমার নাম কি? কোনগুলো? আমি তো এই কথাটাই বলছি, তুই এখন এই টেস্টটা করতে যাচ্ছিস কেন যে তুই লিখতে পারবি না? তুই পড়েছিস, ব্যাস, দ্যাট ইজ আমি এখন কিছু মনে করার চেষ্টাই করবো না, আমি পড়েছি, ব্যাস। এইবার তুই যখন প্রশ্ন পাবি তুই দেখবি ওই পার্টিকুলার প্রশ্নটাও মনে করতে পারছিস কিনা। এই এখন যদি তুই ব্রেনকে চাপ না দিস তাহলে তখন তোর ব্রেন ঠিক করে ওয়ার্ক করবে। ব্রেন সব রেকর্ড করেছে, তোর এরকম ভাবার কোনো কারণ নেই যে ব্রেন রেকর্ড করেনি। তুই যেটা করতে পারছিস না, এখন রিকল করতে পারছিস না, কারণ তুই একসাথে অনেকগুলো ইনফরমেশন পড়েছিস। এই রিকলটাই তখন ভালো করতে পারবি যখন শুধু পরীক্ষা হলে তুই মাথাটা খাটাবি। এখন 9:30 বাজে, তোর পরীক্ষা শুরু হয় 12টার কাছাকাছি, 12:45। ফলে এই যে তোর কাছে 2-2.5 ঘন্টা আছে, এই 2-2.5 ঘন্টা তুই ব্রেনকে রেস্ট দে না, তুই পড়েছিস, ব্যাস, মিটে গেছে। তোর এত কি সমস্যা আছে?
তুই চুপচাপ যাবি, হাসতে খেলতে পরীক্ষা দিতে যাবি, প্রশ্নপত্র পাবি, তারপর তোর টাইম শুরু হচ্ছে। তুই দেখবি প্রশ্নপত্রের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর মধ্যে কটা প্রশ্ন তুই মনে করতে পারছিস আর পারছিস না। এখন ব্রেনকে এসব টেস্ট পেলে কী হবে? একটা প্রশ্ন মনে করতে পারলি, পরে আরেকটা মনে করতে পারলি না, তখন মনে হলো হায় রে আমার জীবন বৃথা হয়ে গেল। এই কথার তো কোনো মানে নেই, ঠিক আছে? যত এটা ভাববি তুই নার্ভাস হবি। সোজা যেটা বলছি, তুই যা পড়েছিস পড়া বন্ধ হয়ে গেলে এবার তুই পরীক্ষা হলে যাবি, পরীক্ষা হলে গিয়ে যে প্রশ্নপত্র দেখবি সেই প্রশ্নগুলোর মধ্যে কতগুলো তুই রিকল করতে পারছিস, সেটা তুই মানে সে উত্তর দিতে পারছিস, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর প্রশ্নটা ভালো করে পড়বি। বেশিরভাগ লোক প্রশ্ন পড়ে বুঝতে পারে না, তাই ঠিক ঠিক উত্তর দেয় না। আর দ্বিতীয় যে পয়েন্টটা, সেই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সবসময় বুদ্ধিটাকে হাতের কাছে রাখবি, যে কি প্রশ্ন দিয়েছে, সেটা কি চাওয়া হয়েছে, সেটা আমি কতটুকু জানি। আমি অল্প জানতে পারি, আমি পুরো জানি না লেটসে, কিন্তু সেই অল্প জানাটাকে কী করে আমি ইউটিলাইজ করব, হ্যাঁ, তার জন্য এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভীষণই সোজা পরীক্ষা। এখানে নাম্বার দেওয়ার জন্য লোক বসে আছে, ঠিক আছে? হ্যাঁ, সরকার চায় যে তোরা নাম্বার পাস। তো হ্যাঁ, তবে একেবারে যে প্রশ্ন পারবি না সে প্রশ্ন একেবারে যা ইচ্ছা মানে লিখতে দিয়েছে বাবরের ইতিহাস লিখে দিলি, হুমায়ুনের ইতিহাস। হ্যাঁ, তোকে ওইসব নিয়ে চাপ নিতে হবে না, তোকে তো বলেছি যে ওইসব নিয়ে চাপ নিতে হবে না, তোকে যেটা বললাম। তো এখন অত মাথা ব্যথা করতে হবে না, তুই পরীক্ষা হলে যাবি, গল্প গুজব করবি, যা খুশি করবি, প্রশ্নপত্র পাবি, তারপরে তোর টাইম শুরু হচ্ছে, তুই ভালো করে পড়ে পরীক্ষা দিবি, ঠিক আছে? এত চাপ নেওয়ার কিছু নেই, রাখলাম। হুম। আচ্ছা, কোথায় পড়ছিলাম আমরা? হুম। আচ্ছা, এটা হচ্ছে যখন এই প্রেশার ভলিউমের চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হলে পরে একটা আমি ওয়ার্ক ডান পাবো, সেটা কি হচ্ছে পিভি ওয়ার্ক বলা হয়। এই পিভি ওয়ার্কের উপর ভিত্তি করে, হ্যাঁ, গাড়ি, বাইক, হ্যাঁ, ট্রেনের ইঞ্জিন সব চলছে। তাহলে যদি আমার কোনো একটা বাউন্ডারি বা বাউন্ডারিগুলো রিজিড না হয়, তাহলে তার প্রেশার ভলিউম চেঞ্জের সাথে সাথে সেই বাউন্ডারিটা মুভ করবে, তাই তো? বা উল্টোভাবে বললে পরে বাউন্ডারিটা রিজিড যদি না হয়, তাহলে বাউন্ডারিটা মুভ করলে পরে ওই পার্টিকুলার যে কন্টেন্ট আছে অর্থাৎ সিস্টেমটা যে আছে তার ভলিউম চেঞ্জ হবে। ভলিউম চেঞ্জ হওয়া মানে প্রেশার চেঞ্জ হবে, এবং প্রেশার ভলিউম সাইমালটেনিয়াসলি চেঞ্জ হওয়া মানে হচ্ছে প্রেশার ভলিউম ওয়ার্ক তৈরি হবে। তাহলে যখনই আমার কোনো একটা বাউন্ডারি রিজিড হবে না, তখনই আমি সেখান থেকে পিভি ওয়ার্ক বা সোজা কথা হচ্ছে ওয়ার্ক, তাহলে এনার্জি, সিস্টেমটার এনার্জি ইন ফর্ম অফ ওয়ার্ক, সেটা আমি দেখতে পাবো, তার ট্রান্সফার দেখতে পাবো। সেই জন্য রিজিড ওয়াল হলে পরে সেখানে পিভি ওয়ার্ক হবে না। আমি যদি এখানে দুটো ক্ল্যাম্প দিয়ে লেটসে আমি পিস্টনটাকে আটকে দিলাম, তাহলে আর এখানে কোনো ওয়ার্ক ডান আমি দেখতে পাবো না। তাহলে অন দ্য বেসিস অফ ওয়ার্ক ডান অর এনার্জি ক্যান বি ট্রান্সফার ইন ফর্ম অফ ওয়ার্ক অর নট, তার উপর ভিত্তি করে আমি দু ধরনের ওয়াল পেতে পারি, রিজিড ওয়াল অর নন রিজিড ওয়াল অর সাম মুভিং বাউন্ডারি। বোঝা গেল? হুম হুম থ্যাংক ইউ। তাহলে আমরা বাউন্ডারিকে ক্লাসিফাই করে ফেললাম, সিস্টেম বুঝে ফেলেছি, ইউনিভার্স বুঝে ফেলেছি, সারাউন্ডিংস বুঝে ফেলেছি, অনেক কিছু বুঝে ফেলেছি, ঠিক আছে? শুধুনুকা বোঝা গেল তো? হ্যাঁ। বোঝা না গেলে বলবে, হ্যাঁ, ঠিক আছে, যাই হোক। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে সিস্টেমের ক্লাসিফিকেশন করব। সিস্টেম আমরা জেনে গেছি যে আমি ইউনিভার্সের সেই পার্টটুকু যেই পার্টটুকুকে নিয়ে কনসার্ন, সেই পার্টটুকুই হচ্ছে আমার সিস্টেম। কিন্তু এবার কথা হচ্ছে সেই সিস্টেম আবার কত ধরনের হয় সেটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তাহলে হচ্ছে টাইপস অফ সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, কত ধরনের সিস্টেম হয়? আইসোলেটেড সিস্টেম, ক্লোজ সিস্টেম, আর ওপেন সিস্টেম। আচ্ছা, একটা একটা করে লেখা যাক। হ্যাঁ, এগুলো বইতে আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো বইতে আছে। আগেরগুলো তো দেখলাম বইতে আছে। নেই। শিওর? সিওর। আচ্ছা, এগুলো কি দেখি। আচ্ছা, এটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। কাকে বলবো? আইসোলেটেড সিস্টেম হচ্ছে যেখানে নর ম্যাটার নাইদার, মানে যদি আইসোলেটেড সিস্টেম কিছু ইন্টারঅ্যাক্ট হয় না। ইন্টারাক্ট হয় না,
হ্যাঁ ইন্টারাক্ট হয় না তো বটে, কিন্তু ইন ফর্ম অফ হোয়াট, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে না ম্যাটারের ট্রান্সফার না থাকবে, না এনার্জি থাকবে। এনার্জির ট্রান্সফর্ম থাকবে। এনার্জি ইন ফর্ম অফ এনার্জি অথবা ইন ফর্ম অফ ওয়ার্ক, কোনো কিছুই ট্রান্সফার থাকবে না। তার মানে হচ্ছে এইখানে সব এই বাউন্ডারিগুলো থাকবে, রিজিড ওয়াল থাকবে, ঠিক আছে, হ্যাঁ, থার্মালি ইনসুলেটেড থাকবে, হুম। ইমপারমিয়েবল ওয়াল থাকবে, এই সব কটা মিলে আচ্ছা যে মানে সিস্টেমটা তৈরি হচ্ছে। বাইরেও যেতে পারবে না, ভেতরেও তো আসতে পারবে না। হ্যাঁ, কোনো ট্রান্সফার হতে পারবে না। আচ্ছা। সেক্ষেত্রে এটাকে আমরা বলছি আইসোলেটেড সিস্টেম। অর্থাৎ এখানে ম্যাটারের চেঞ্জ, আমি যদি বলি এই ডেল্টা দিয়ে আমরা চেঞ্জ বুঝাই, ঠিক আছে? তাই যে ডেল্টা এম চেঞ্জ অফ ম্যাটার, হুম। সেটা কি হবে? জিরো, হ্যাঁ তাই তো? হ্যাঁ চেঞ্জ অফ এনার্জি জিরো। ইন এনি ফর্ম, সেটা হচ্ছে জিরো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ক্লোজ সিস্টেম মানে কি? ক্লোজ সিস্টেম মানে হচ্ছে, ক্লোজ সিস্টেমের মজাটা হচ্ছে তোদের লেভেলে লোকজন বলে যে ক্লোজ সিস্টেম মানে হচ্ছে যেখানে ম্যাটার ট্রান্সফার করতে পারবে না কিন্তু এনার্জি ট্রান্সফার করতে পারবে, ঠিক আছে? ওটাই লেখা তাহলে বইতে, তোদের, হ্যাঁ হ্যাঁ বইতে ওটাই লেখা। হ্যাঁ, তোদের ক্ষেত্রে এটা বলা হয় যে যে ডেল্টা এম ইজ জিরো বাট ডেল্টা ই ইজ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে? হ্যাঁ এটা বলা হয়, কিন্তু এটাকেই শুধু ক্লোজ সিস্টেম বলে না। তাই ক্লোজ সিস্টেম কাকে বলে? ক্লোজ সিস্টেম হচ্ছে, এটাকে আমি ঠিক করে লিখি, আমি একদম অ্যাডভান্স ডেফিনেশন বলছি। ফিজিক্সও এটা পড়েছি, ওই যে এনার্জি যেতে পারবে না, ম্যাটার যেতে পারবে। হ্যাঁ, ক্লোজ সিস্টেম মানে হচ্ছে এনার্জি, আচ্ছা ডেল্টা এম কেন লিখলাম? ক্লোজ সিস্টেম মানে হচ্ছে এনার্জি বা ম্যাটার আর এনার্জি, এদের দুজনের মধ্যে কেউ একজন ট্রান্সফার হতে পারবে, আরেকজন হতে পারবে না। তাহলে ক্লোজ সিস্টেম দু টাইপের হতে পারে, একটা হচ্ছে ডেল্টা এম ইকুয়াল টু জিরো, ডেল্টা ই নট ইকুয়াল টু জিরো, এটা একটা সিস্টেম যেটা আমি লিখেছি। অর আরেকটা হতে পারে ডেল্টা এম নট ইকুয়াল টু জিরো বা ডেল্টা ই ইকুয়াল টু জিরো, তাই তো? একদম। কিন্তু ফিজিক্যালি এরকম একটা সিস্টেম তৈরি করা যেখানে ম্যাটার ট্রান্সফার হবে, এনার্জি ট্রান্সফার হতে পারবে না, এটা করা যায় না, ঠিক আছে? এটা মানে খুবই ইমপ্র্যাকটিক্যাল একটা সিনারিও। দ্যাট ইজ ওয়াই বইপত্রতে শুধু এটাই লেখা থাকে, কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে ক্লোজ সিস্টেমই একটা টাইপের, ঠিক আছে? গট ইট। সুতনু কেন সুতনুকা বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, ওপেন সিস্টেম মানে কি? এটা খুব সোজা, ডেল্টা এমও নট ইকুয়াল টু জিরো, ডেল্টা ইও নট ইকুয়াল টু জিরো। মানে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। হ্যাঁ, সব বেরোবে। একটা চায়ের কাপে চা রেখেছিস তুই, হুম হিটও বেরিয়ে যাচ্ছে, জলীয় বাষ্পর মাধ্যমে তোর ম্যাটারও বেরিয়ে যাচ্ছে, হুম। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে নর্মাল একটা চায়ের কাপ, কাপ অফ টি, কাপ অফ টি, এটা উদাহরণ। ক্লোজ সিস্টেমের উদাহরণ কি? একটা থার্মোফ্লাক্স। হুম। আর আইসোলেটেড? থার্মোফ্লাক্স, আইসোলেটেড সিস্টেম হচ্ছে ইউনিভার্স আচ্ছা or something like that, মানে হ্যাঁ যাই হোক। something like that। এই কালিটা তো বেশ ভালো। আচ্ছা যাই হোক, তাহলে আমরা সিস্টেমও শিখে ফেললাম, এরপরে কি শিখবো? এবার কি আছে রে তোদের বইতে? দাঁড়াও। প্রপার্টিজ অফ সিস্টেমে ঢুকে গেছে নাকি হাইড্রোস্ট্যাটিক সিস্টেম এসব কিছু বলেছে? রোল অফ বাউন্ডারি, টাইপস অফ সিস্টেম হয়ে গেছে, টাইপস অফ সিস্টেম, ম্যাক্রোস্কোপিক সিস্টেম অ্যান্ড প্রপার্টিজ। আচ্ছা আচ্ছা, এখানে বলেছে ওই নীল বাক্সের মধ্যে বলেছে, দেখ হোমোজিনিয়াস সিস্টেম কাকে বলে, হেটেরোজিনিয়াস সিস্টেম কাকে বলে, মানে হাইড্রোস্ট্যাটিক সিস্টেম নিয়ে কথাবার্তা বলেছে, ঠিক আছে? কোথায়? টাইপস অফ সিস্টেম গেল, তারপর তো আছে কি এটা, এক্সটেন্সিভ কি ইন্টেন্সিভ প্রপার্টিজ অফ সিস্টেম। না না তার হ্যাঁ, আগে দেখ, হোমোজিনিয়াস সিস্টেম, হাইড্রোজিনিয়াস সিস্টেম, হ্যাঁ হ্যাঁ ওই পেয়েছি মানে ওই এক্সট্রা রিড ওই রকম পার্টে দিয়েছে, ঠিক আছে? পেয়েছি। আচ্ছা আমরা এইটা জানার আগে তাহলে জানতে হবে হাইড্রোস্ট্যাটিক সিস্টেম কাকে বলে, ঠিক আছে? হাইড্রোস্ট্যাটিক সিস্টেম, থার্মোডিনামিক্স আমি খুব ডিটেলসে পড়াবো। থার্মোডিনামিক্স যে বোঝে সে অর্ধেক কেমিস্ট্রি বোঝে, ঠিক আছে? আচ্ছা মানে তোদের লেভেলে।
আমাদের লেভেলে জানতে গেলে তোকে মানে তাহলে বলতে হবে যে যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কোয়ান্টাম মেকানিক্স বোঝে সে পুরো বোঝে, ঠিক আছে? হ্যাঁ, একটা বুঝলে পরে অর্ধেক বোঝে। আর তোদের লেভেলে থার্মোডিনামিক্স যে বোঝে সে অর্ধেক বোঝে, আর থার্মোডিনামিক্সের সাথে যে একটু একটু তোর ওই কী বলে অ্যাটমিক স্ট্রাকচার বন্ডিং এগুলো বোঝে সে পুরো কেমিস্ট্রি বোঝে, তাকে আর কিছু বুঝতে লাগে না। আচ্ছা, মানে প্রথম এই যে 5-6টা চ্যাপ্টার, ইয়ে কী বলে ওর নাম, অ্যাটমিক স্ট্রাকচার বন্ডিং, হুম, তারপরে কি পড়ালাম আরেকটা, ওই কি বলে পিরিয়ডিক টেবিল। হ্যাঁ পিরিয়ডিক টেবিল আর থার্মোডিনামিক্স। হুম। মানে এই যে গুচ্ছটা বললাম আগে ওই ক্লাস্টারটার পুরো জিনিসটা যেখান থেকে তুই অ্যাটম সম্পর্কে ধারণা পাচ্ছিস, অ্যাটম কী করে বন্ড হচ্ছে সেগুলো সম্বন্ধে ধারণা পাচ্ছিস, আর থার্মোডিনামিক্স, এই দুটো যে জানবে সে 11-এর কেমিস্ট্রিতে মানে খানিক রাজত্বই করবে। আর থার্মোডিনামিক্স ভালো জানা মানে ফিজিক্সেরও একটা পার্ট ভালো করে জেনে যাওয়া। হ্যাঁ, কত নাম্বার থাকে থার্মোডিনামিক্স থেকে ফিজিক্সে? সেসব তো জানি না, যাই হোক থাকতে পারে কিছু 6-7 এরকম। থার্মোডিনামিক্সের সঙ্গে তো আরও কিছু থাকে বোধহয়, মানে ওই পার্টটাতে কি থাকে সুতনুকা থার্মোডিনামিক্সের পার্টটাতে? কেটিজি, হ্যাঁ হ্যাঁ, কি থাকে? আমি শুনতে গ্যাসের গতীয় তত্ত্ব। ও আচ্ছা আচ্ছা, কেটিজি আমি শুনতে পাইনি, যাই হোক, হ্যাঁ কেটিজি, হ্যাঁ কাইনেটিক থিওরি অফ গ্যাস। হ্যাঁ, আচ্ছা, কাইনেটিক থিওরি অফ গ্যাস আমরা পড়বো, খুব বেশি বলার সুযোগ নেই কারণ হ্যাঁ আছে বটে, হ্যাঁ আমি তো কদিন আগে মাধ্যমিক পড়াচ্ছিলাম সেটা মাথায় ছিল, যাই হোক না হ্যাঁ আছে 11-12-এ কাইনেটিক থিওরি অফ গ্যাস বলার সুযোগ আছে, ঠিক আছে? ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন এসব হাবিজাবি অনেক কিছু আছে, যাই হোক। হাইড্রোস্ট্যাটিক সিস্টেম কাকে বলা হয়? হাইড্রোস্ট্যাটিক সিস্টেম হচ্ছে এমন হাইড্রোস্ট্যাটিক প্রেশার তার সারাউন্ডিংসের ওপর এফেক্ট করে ইন অ্যাবসেন্স অফ সাম আদার ফোর্সেস লাইক গ্র্যাভিটেশনাল, ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? মানে কি, যে আমার একটা সিস্টেম, যে সিস্টেমটা কনস্ট্যান্ট মাস হতে হবে এবং কনস্ট্যান্ট কম্পোজিশন হতে হবে, কনস্ট্যান্ট কম্পোজিশন। তার মানে কি, যে আমার কনস্ট্যান্ট মাস আছে, সামের একটা মাস আছে এম, এবং এর কম্পোজিশনটা ফিক্সড, অর্থাৎ n1 পরিমাণ এ আছে, n2 পরিমাণ বি আছে, n3 পরিমাণ সি আছে, দিয়ে যা আছে পুরো জিনিসটা কনস্ট্যান্ট, ঠিক আছে? মানে থ্রু আউট দ্য প্রসেস এর কম্পোজিশনে কোনো চেঞ্জ হচ্ছে না। শুরু করেছিলাম জল আর তেল নিয়ে, হঠাৎ করে কোত্থেকে খানিকটা ভেজলিন চলে এলো, এরকম হচ্ছে না, ঠিক আছে? তো কনস্ট্যান্ট মাস কনস্ট্যান্ট কম্পোজিশন এরকম একটা সিস্টেম উইদাউট প্রেজেন্স অফ অর with absence of some external parameters like gravitational force, electric force, electromagnetic force, এই সমস্ত কিছু ছাড়া অবস্থায় সে তার সারাউন্ডিংসের ওপর যে ইউনিফর্ম হাইড্রোস্ট্যাটিক প্রেশার দেয়, ঠিক আছে? ইউনিফর্ম হাইড্রোস্ট্যাটিক প্রেশার দেবে যে ধরনের যে সিস্টেমগুলো, সেই সিস্টেমগুলোকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক সিস্টেম। একটু ভালো করে বললে পরে যে কোনো কনস্ট্যান্ট মাস কনস্ট্যান্ট কম্পোজিশনের যে সমস্ত সিস্টেম আমরা পাই তারা মোটামুটিভাবে একটা হাইড্রোস্ট্যাটিক সিস্টেম হিসেবেই বিহেভ করে, ঠিক আছে? অন্তত লিকুইড অ্যান্ড গ্যাসিয়াসটা তো করেই। যাই হোক, এবার এই হাইড্রোস্ট্যাটিক সিস্টেমকে আবার 3 ভাগে ভাগ করা যায়। হাইড্রোস্ট্যাটিক সিস্টেম তাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। পিওর সাবস্টেন্স or pure, হ্যাঁ সাবস্টেন্সই বলা হয় ভালো, সাবস্টেন্স, হোমোজিনিয়াস সিস্টেম, and heterogeneous system. আচ্ছা, পিওর সাবস্টেন্স এগুলো কি ব্যাপারটা একটু দেখা যায়। পিওর সাবস্টেন্স মানে তো পিওর সাবস্টেন্স, ঠিক আছে, যেখানে একটাই সিঙ্গেল কেমিক্যাল স্পিসিস আছে, ঠিক আছে? সিঙ্গেল
বলে সিঙ্গেল কেমিক্যাল স্পিসিস তো বলা যেতে পারে। আচ্ছা তাই লিখি, only one component is there। মানে সিস্টেমটার মধ্যে। হ্যাঁ একটাই কম্পোনেন্ট আছে, পিওর ওয়াটার, আচ্ছা পিওর সামথিং কোনো একটা কিছু, পিওর CCl4, পিওর অ্যামোনিয়া, হ্যাঁ ওয়ান কম্পোনেন্ট সিস্টেম, তাহলে এটা হচ্ছে পিওর সাবস্টেন্স। হুম। আচ্ছা হোমোজিনিয়াস সিস্টেম কাকে বলা হচ্ছে? হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে কম্পোনেন্ট মানে টু অর মোর কম্পোনেন্ট, ঠিক আছে, টু অর মোর কম্পোনেন্ট থাকতে পারে, কিন্তু দে এক্সিস্ট ইন সেম ফেজ, ঠিক আছে। সেম ফেস মানে হ্যাঁ সেম ফেজ, এই তো বলছি ফেজ ব্যাপারটা কি, ঠিক আছে, টু অর মোর কম্পোনেন্ট বাট এক্সিস্ট ইন সেম ফেজ, বাট এক্সিস্টিং সেম ফেজ। আর হেটেরোজিনিয়াস মানে কি, টু অর মোর কম্পোনেন্ট উইথ মোর দ্যান ওয়ান ফেজ, ঠিক আছে, মোর দ্যান ওয়ান ফেজ। ফেস কি সেটা বলো। ফেজ কি, ফেজ তো তোদের মানে তোরা স্টেট পড়েছিস, কটা পদার্থের কটা অবস্থা। ওই 5টা। আচ্ছা তুই বলবি না, তুই বলবি না, সুতনুকা বল তো, পদার্থের কটি অবস্থা? 3টি। তিনটি, তাই তো। অরিজিৎ কটি অবস্থা? 5টা। 5টা, কি কি? কঠিন, তরল, গ্যাস, প্লাজমা আর ওই বোস আইনস্টাইন নাকি ওটা। হ্যাঁ আসলে পদার্থের সাধারণভাবে 5টা অবস্থা, এর বাইরেও অবস্থা আছে, ঠিক আছে, আমি সুতনুকাকে বলছি। হ্যাঁ সাধারণভাবে 5টা অবস্থা, এর বাইরেও অনেক অবস্থা আছে, কিন্তু সেগুলো এতই মানে স্পেশাল কেসে দেখা যায় যে সেগুলো নিয়ে আমরা খুব একটা কথা বলি না, কিন্তু 5টা স্টেট নিয়ে আমাকে কথা বলতে যখনই বলা হবে যে পদার্থের কটি অবস্থা, 5টি অবস্থা। প্রথমটা হচ্ছে অবশ্যই সলিড, লিকুইড, গ্যাস, ঠিক আছে। আচ্ছা সলিডের থেকেও আগে যেটা থাকে সেটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেন্স স্টেট, আবার সেই বোস, সত্যেন্দ্রনাথ বোস, ঠিক আছে, বোস আইনস্টাইন কনডেন্স স্টেট। আর গ্যাসিয়াসেরও পরে যেটা থাকে সেটা হচ্ছে প্লাজমা। হ্যাঁ আর আমাদের ইউনিভার্সে সব থেকে বেশি যে স্টেটটা পাওয়া যায় ম্যাটারের সেটা হচ্ছে প্লাজমা। সূর্য একটা প্লাজমা, ফায়ার একটা প্লাজমা, যত তারা আছে তারা সবাই একটা প্লাজমা, ঠিক আছে, এক একটা প্লাজমা। তাহলে প্লাজমা স্টেট সব থেকে অ্যাবান্ডেন্স স্টেট, আর সব থেকে লেস অ্যাবান্ডেন্স স্টেট হচ্ছে বোস আইনস্টাইন কি অরিজিৎ? কি বোস আইনস্টাইন তো ওটাই তো। থার্ড কোনটা? লিকুইড। এটা লিকুইড। হ্যাঁ লিকুইড হচ্ছে সব থেকে লেস অ্যাবান্ডেন্ট, ঠিক আছে। হ্যাঁ বলেছিলে, ভুলে গেছি সরি। হুম আচ্ছা ফেজ কাকে বলে? ফেজ হচ্ছে বেসিক্যালি দ্য টোটাল নাম্বার অফ ফিজিক্যালি ডিস্টিংগুইশেবল অ্যান্ড হোমোজিনিয়াস পার্ট অফ এ সিস্টেম। এক্সপ্লেইন, মাথায় ঢুকলো না কিছু। আচ্ছা ঢুকলো না, একটু ভালো করে বলি। ধর তুই মুড়ি চানাচুর খাচ্ছিস, খাচ্ছি। তোর অনেক মুড়ি আছে আর তার মাঝখানে চানাচুর আছে, আবার চানাচুরের আবার অনেক এলিমেন্ট হয়, ঠিক আছে, লম্বা লম্বা কয়েকটা হয়, বাদাম হয়, হ্যাঁ ঠিক আছে, সরু সরু কয়েকটা হয়, এই সমস্ত নানা এলিমেন্ট আছে। আচ্ছা প্রথম কথা হচ্ছে গোটা সিস্টেমটা কি হোমোজিনিয়াস? হোমোজিনিয়াস, টু আর মোর, হ্যাঁ আছে, হ্যাঁ হোমোজিনিয়াস না হোমোজিনিয়াস নয়। আচ্ছা একই ধরনের জিনিস নেই। হ্যাঁ মানে তুই কম বলতে আচ্ছা পারবি যে আচ্ছা আচ্ছা বুঝছি। প্রথমে এক মুঠ খেলিস, তার যা কম্পোজিশন ছিল পরের মুঠেও সেই এক্সাক্ট কম্পোজিশন আছে, ততগুলোই লম্বা লম্বা জিনিস আছে, ততগুলোই সরু সরু জিনিস আছে, বলতে পারবি না? হ্যাঁ তাহলে এটা হোমোজিনিয়াস নয়। হুম তাহলে হোমোজিনিয়াস যেহেতু নয়, তার মানে আমাকে বুঝতেই হবে এখানে মোর দ্যান ওয়ান ফেজ আছে, ঠিক আছে। আচ্ছা এইবার ফেজ কি? ফেজ হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো, আমি কাকে ফেজ বলবো, এখানে কটা ফেজ আছে কি করে ডিটারমাইন করবো? হুম ডিটারমাইন করবে এইভাবে যে ফিজিক্যালি ডিস্টিংগুইশেবল, ফিজিক্যালি কাকে কাকে ডিস্টিংগুইশ করা যাচ্ছে। তুই আর বাঁচতে বসলি, তুই মুড়িটাকে আলাদা করলি, তারপরে বাদাম আলাদা করলি, তারপরে ওই লম্বা লম্বা জিনিসগুলোকে আলাদা করলি, তারপরে সরু সরু জিনিসগুলোকে আলাদা যা আছে সব আলাদা করলি। এইবার এই যে তুই এতগুলো জিনিসকে আলাদা করলি, কিসের উপর আলাদা করলি, কিসের ভিত্তিতে আলাদা করলি? কারণ দে আর ফিজিক্যালি ডিস্টিংগুইশেবল, তাই তো। আচ্ছা তুই সব মুড়িগুলোকে যদি এক জায়গায় রাখিস, সব বাদামগুলোকে যদি এক জায়গায় রাখিস, তারা হোমোজিনিয়াস মিক্সচার, হোমোজিনিয়াস হবে না নন হোমোজিনিয়াস হবে?
হোমোজিনিয়াস হবে। হোমোজিনিয়াস হবে। হুম। তাহলে এই যে তুই ফিজিক্যাল ডিস্টিংগুইশেবিলিটির ওপর ভিত্তি করে যতগুলো কম্পোনেন্টকে আলাদা করতে পারিস, হ্যাঁ। অবশ্যই তারা নিজেরা যেন হোমোজিনিয়াস হয়, সেই তত নাম্বার অফ কম্পোনেন্টকেই বলা হয় ফেজ, এবং দে আর ওয়েল সেপারেটেড বাই সাম সেপারেটিং ওয়াল। ঠিক আছে, আচ্ছা। মানে একদম পুঁথিগত ভাষায় বললে ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ ফিজিক্যালি ডিস্টিংগুইশেবল অ্যান্ড হোমোজিনিয়াস পার্ট অফ আ সিস্টেম হুইচ আর সেপারেটেড বাই এ ওয়েল ডিফাইন্ড বাউন্ডারি। দেখ তুই একটা মুড়ি আর একটা বাদাম, সরি না আঁকতে পারি না, এবার এই দুটোর মাঝে কিন্তু একটা ওয়েল ডিফাইন্ড বাউন্ডারি আছে। ঠিক আছে, হ্যাঁ। এবার এই জন্যই আমি এটা বলছি যে ফেস আলাদা হচ্ছে না। সবসময় জেনে রাখবি যে কোনো দুখানা সলিড সাধারণভাবে তারা হোমোজিনিয়াস মিক্সচার তৈরি করে না। ঠিক আছে, বুঝলাম না, আরেকবার। দুটো সলিড হ্যাঁ। তারা সাধারণভাবে হোমোজিনিয়াস মিক্সচার তৈরি করে না। আচ্ছা। ঠিক কেন? আছে, করে না কারণ তারা তারা ফিজিক্যালি ডিস্টিংগুইশেবল হয়ে যায়। ও হ্যাঁ। একমাত্র একটা এক্সাম্পল ছাড়া। বলতে পারবি সেটা কি? কি? যে কোন প্রকার অ্যালয়। আচ্ছা আচ্ছা। অ্যালয় হচ্ছে বেসিক্যালি সলিড সলিউশন। যে কোনো প্রকার অ্যালয় সেক্ষেত্রে কিন্তু মিক্সিংটা হয় এবং সেটা হোমোজিনিয়াস মিক্সিং হয়। আচ্ছা, তাহলে আমরা ফেজও বুঝতে পারলাম, আমরা হাইড্রোস্ট্যাটিক সিস্টেম বুঝতে পারলাম এবং তার কতগুলো প্যারামিটার সেটা বুঝতে পারলাম। পারলাম না? হুম। একের থেকে বেশি যদি ফেজ হয় তাহলে সেটা হেটারোজিনিয়াস হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর সিঙ্গেল ফেজ হলে পরে হোমোজিনিয়াস। ঠিক আছে, গট ইট। যেমন জল আর অ্যালকোহল কি তৈরি করবে? একটা ফেজ তৈরি করবে না একের অধিক ফেজ তৈরি করবে? জল আর অ্যালকোহল একটাই তো করবে। একটাই করবে। হোমোজিনিয়াস। তাহলে এরা হোমোজিনিয়াস মিক্সচার হ্যাঁ। তৈরি করবে। ঠিক আছে, জল আর সর্ষের তেল একটা ফেজ তৈরি করবে না একের অধিক ফেজ তৈরি করবে? একের অধিক। হ্যাঁ, মিশবে না। হ্যাঁ। মিশবে না। তাহলে এরা হচ্ছে আমার ইয়ে তৈরি করবে, হেটারোজিনিয়াস। হেটারোজিনিয়াস। আচ্ছা। বোঝা গেল? আর শুধু এমন কঠিন কিছু শুধু নয় যদি জল থাকে আর শুধু যদি তেল থাকে তাহলে সেগুলো পিওর সাবস্টেন্স। পিওর সাবস্টেন্স। তাহলে এমন কঠিন কিছু নয়, যা বোঝা যাচ্ছে। তা তো ঠিক। আচ্ছা, এবার কি আছে? প্রপার্টিজ আছে বলে, এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি, প্রপার্টিজ অফ এ সিস্টেম। ঠিক আছে, কাকে বলে প্রপার্টিজ অফ সিস্টেম? সিস্টেমের ভেতরে কিছু প্রপার্টিজ থাকবে তা কি বলে? প্রপার্টিজ মানে কি বল? বিশেষত্ব না, বিশেষত্ব না তো কি বলে ওটাকে? বাংলা বলতে বলিনি, ইন্টারপ্রেট করতে বলেছি। আচ্ছা, মানে সেই জিনিস প্রপার্টিজ দিয়ে সেই সিস্টেমটাকে ডিফাইন করতে পারবো, এরকম কিছু ব্যাপার। হ্যাঁ, তার মানে হচ্ছে ভ্যারিয়েবলস। হ্যাঁ, ভ্যারিয়েবল, মুদ্রা কথা। তাই তো সুতনুকা, এগ্রি করো না? হ্যাঁ। ভ্যারিয়েবলস। হ্যাঁ, মানে আমাদেরও ভ্যারিয়েবলস আছে। এই যে এখন নতুন টেকনোলজি ডেভেলপ হচ্ছে, মেশিন লার্নিং। কি করা হয় মেশিন লার্নিং? কি করা হয়? কি করা হয় তো বলতে গেলে অনেক কথা বলতে হবে। যাই হোক, মানে বেসিক ব্যাপারটা হচ্ছে যে মেশিন লার্নিং নিয়ে এখন কথা বলে লাভ নেই, অনেক কথা বলতে হবে। যাই হোক, আমরা অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যা কিছু ভাবি সেটাকেও অঙ্কে ফেলা যাবে, আমাদেরকে শুধু সেই অঙ্কটাকে ক্র্যাক করতে হবে। যেদিন অঙ্কটাকে ক্র্যাক করে ফেলবো সেদিন আমরা নিজেদেরকেই নিজেরা সিমুলেট করতে পারবো। ঠিক আছে, তো আমরা যা ভাবি যা কিছু করি তার পিছনে একটা অঙ্ক আছে, মানে ম্যাথমেটিক্যালি সেটাকে প্রুফ করা যায়। তার মানে সেখানে কিছু ডিফারেন্ট সেট অফ ভ্যারিয়েবলস আছে। আমরা আগের দিন ফাংশন নিয়ে কথা বলছিলাম সুপ্রীতার সাথে, তোর সাথে আগে কথা বলেছি। লেটস সে আমার কোন একটা হিউম্যান বিহেভিয়ার, সেটা যদি একটা ফাংশন হয় which is a different set of variable x1 x2 x3 dot 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 xn, then y1 y2 y3 dot 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 yn, কতগুলো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে আমরা নিজেরাও জানি না, মানে আমি বলছি। তাহলে বেসিক্যালি আমরা সমস্ত জিনিসকে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন হিসেবে ট্রিট করতে পারি। সেখানে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে আর বাকিগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, এবং কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে তাদের উপর এক্সপ্লিসিটলি ফাংশনটা কীভাবে ভ্যারি করবে, এই সমস্ত নিয়ে আমরা কথাটা বলে ফাইনালি ম্যাথমেটিক্যালি জিনিসটাকে এস্টাবলিশ করতে পারি। ঠিক তেমনি একটা থার্মোডাইনামিক সিস্টেমের যে সমস্ত থার্মোডাইনামিক প্যারামিটার দিয়ে সেই সিস্টেমটাকে ক্লাসিফাই করা যায়, অর্থাৎ যে সমস্ত ভ্যারিয়েবল দিয়ে সেই সিস্টেমটাকে ক্লাসিফাই করা যায়, সেই সমস্ত ভ্যারিয়েবলকেই আমি বলবো সিস্টেমের প্রপার্টি। যেমন টেম্পারেচার, প্রেশার, ভলিউম,
মাস, এনার্জি, আচ্ছা এনার্জি, আরও যা আছে, ওয়ার্ক ডান, ঠিক আছে, গিবস ফ্রি এনার্জি, হেলমোলস এনার্জি, হ্যাঁ সরি হ্যাঁ এটা হচ্ছে এনথ্যালপি, হেলমোলস এনার্জি, এনট্রপি, এই সবই হচ্ছে আমার প্রপার্টি সিস্টেমে, ঠিক আছে। যেমন আইডিয়াল গ্যাস ইকুয়েশন, মাধ্যমিকেও পড়েছি আমরা। আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি, কে বলতে পারবে? আমি পড়েছি, ইজ আমি ইকুয়াল জানি টু না। এনার্জি। ও হে, এটা তুই আইডিয়াল গ্যাস ইকুয়েশন হ্যাঁ, মানে এটা ছিল না মাথায় যে এটাই আইডিয়াল গ্যাস ইকুয়েশন। হ্যাঁ, এইখানে আমরা যদি দেখি এইটাকে বলা হয় ইকুয়েশন অফ স্টেট ফর আইডিয়াল গ্যাস, স্টেট না স্টেট? অর্থাৎ স্টেট। হ্যাঁ ইকুয়েশন অফ স্টেট। আচ্ছা। কারণ দেখ তুই এইখানে তুই যে কোনো একটা ভ্যারিয়েবলকে প্রথমে আগে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বানিয়ে দে, বল তুই কোন ভ্যারিয়েবলকে বের করতে চাস। এখানে কটা ভ্যারিয়েবল আছে বলতো? এন না না, আর আর তো মনে হয় ইয়ে কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট, এটা ভ্যারিয়েবল, এটা এটা ভ্যারিয়েবল, এটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল, চারটে। ঠিক আছে, চারটে। তাহলে চারটে ভ্যারিয়েবলের একটা ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে আর বাকিগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে। হ্যাঁ, এবার আমরা বলি কোনটা ডিপেন্ডেন্ট আমরা করতে চাই, পি করে দাও। পি। তাহলে পি ইজ ইকুয়াল টু এন আর টি বাই ভি, হ্যাঁ তাই তো? হ্যাঁ তাহলে এই যে এটা হচ্ছে আমার একটা 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 স্টেটকে ডিফাইন করবে। দেখ তুই এই পি ইজ আ ফাংশন অফ, বেসিক্যালি লিখতে পারিস এন টি জি। তাই তো? হ্যাঁ। তাহলে কোনো এই আইডিয়াল গ্যাসটার কোনো একটা পার্টিকুলার মোমেন্টে তা সে কোন স্টেটে আছে সেটাকে ডিফাইন করার জন্য আমাকে জাস্ট একটা কোঅর্ডিনেট সিস্টেম যদি আমরা ভাবি, তাহলে আমাকে একটা পয়েন্ট বলতে হবে যে পয়েন্টটার কনসিস্ট করে P1 N1 T1 V1। এটা বলে দিলে পরেই আমি একটা পার্টিকুলার স্টেট বলে দিতে পারবো। এবার 4 ডাইমেনশনাল প্লট হাতে আঁকা যায় না বলে আমি তোকে এঁকে দেখাতে পারবো না, বাট আমরা তো থিওরিতে অনেক কিছু এন ডাইমেনশন প্লট ইউজ করি, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা একটা স্টেটকে ডিফাইন করতে গেলে আমার কতগুলো ফান্ডামেন্টাল ভ্যারিয়েবল লাগবে, সেইটাই হচ্ছে তার প্রপার্টি। এন ডাইমেনশন প্লট করে সম্ভব? যাই হোক, হাতে আঁকতে পারবি না, হাতে আঁকতে পারছি না মানে কি আর সেটা সম্ভব নয়। না এন খানা ডাইমেনশন করে সম্ভব। যাই হোক, বাদ দাও। 6n খানা ডাইমেনশন আছে, 6n খানা ডাইমেনশন, ফেস স্পেস বলা হয়। স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স শিখতে গেলে প্রথম দিনই তোকে এটা ধরে শেখানো হয় কান ধরে। থাক থাক যে- থাক হ্যাঁ থাক, এর যা পড়াচ্ছে পড়া। না তুই এইভাবে ভাব না, ধর একটা পার্টিকেল, ঠিক আছে, হ্যাঁ ফিজিক্সের কথা বলা অ্যালাউ তো হ্যাঁ, কেন এলো? কেমিস্ট্রি ক্লাসে? না ইয়েকে সুতনুকাকে জিজ্ঞেস করছি, নতুন স্টুডেন্ট। যাই হোক, তো এইটা হচ্ছে আমার ধর একটা পার্টিকেল, হ্যাঁ, এই পার্টিকেলটা সাম ভি ভেলোসিটিতে মুভ করছে, করছে তাহলে পার্টিকেলটার মোমেন্টাম কত হবে? এমবি, মানে মাস যদি এম থাকে। হ্যাঁ এমভি, ঠিক আছে। হ্যাঁ আর পার্টিকেলটা এই একটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যদি ভাবি, হ্যাঁ হ্যাঁ, তাহলে এই কোঅর্ডিনেট সিস্টেমে কোন একটা পজিশনে ধর আমি প্রথমে ওয়ান ডাইমেনশনাল কোঅর্ডিনেট ভাবছি, ওয়ান ডাইমেনশনাল, হুম। তাহলে এই ওয়ান ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে পার্টিকেলটা কোনো একটা মুহূর্তে কোনো একটা জায়গায় থাকবে। থাকবে। তাহলে এই পার্টিকেলটাকে ডিফাইন করতে গেলে আমাকে বেসিক্যালি একটা পজিশন বলতে হবে হুম, এবং একটা মোমেন্টাম বলতে হবে P1, হুম, তাহলেই পার্টিকেলটা ডিফাইন্ড হয়ে যাচ্ছে হুম, হুম, ফর ওয়ান ডাইমেনশনাল স্পেস, তাই তো? হ্যাঁ তাহলে ওয়ান ডাইমেনশনাল স্পেস এটাকেই বলা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ফেজ স্পেস, ফেজ স্পেস, এই ফেজের সঙ্গে আর ওই ফেজের ভুল আসে, যাই হোক। হ্যাঁ তো এই যে ওয়ান ডাইমেনশনাল ফেজ স্পেসটা আমি পেলাম, এই ওয়ান ডাইমেনশনাল ফেজ স্পেসটাকে যদি আমি ইলাবোরেট করি যে আমার এখন আমার কোঅর্ডিনেট সিস্টেমটা নর্মাল কোঅর্ডিনেট সিস্টেম, 3 কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে এর কতগুলো পজিশনাল কম্পোনেন্ট হবে? তিনটে। তিনটে পজিশনাল কম্পোনেন্ট যদি x1 y1 z1 হয়, হ্যাঁ তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট বরাবর একটা করে মোমেন্টাম কম্পোনেন্ট থাকবে। হ্যাঁ তাহলে আমাকে লিখতে হবে px py px1 py1 হ্যাঁ। pz1। কত ডাইমেনশনাল প্লট হবে তাহলে এই 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 ফেজ স্পেসটা? 6। ঠিক আছে 6 হবে, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, যদি এবার আমি ফান্ডামেন্টাল কোঅর্ডিনেট সিস্টেমটা nth ডাইমেনশনের করি, তাহলে কতগুলো স্পেস, কতগুলো, তাহলে আমার যে ফাইনাল ফেজ স্পেসটা পাবো সেটা কতগুলো ভেরিয়েবল কনসিস্ট করবে? এন। 6n। আর এটা 6, ওটা তার সাথে এন গুলো। আচ্ছা ও আচ্ছা আচ্ছা।
তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে যখনই কোনো প্রবলেম করতে যাবি একেবারে শুরু করতে হয় 6 এন্ড ডাইমেনশন নিয়ে। এই সুতনু কামনা বেরিয়ে গেছিল নাকি? আহ, না, মেসেজ করেছে একটা, দেখো। কোথায় মেসেজ? দাদা, আমার মাইকটা অন হচ্ছে না, স্কুলের অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে, তুমি কখন এন্ড করবে? আচ্ছা, এন্ড করতে হবে তাহলে। আমরা তো একটা এতে গিয়ে পৌঁছেছি, গদ্দরে গিয়ে পৌঁছেছি। কি যেন পড়ছিল, তাই ভুলে গেছি। ওই প্রপার্টিজ তাহলে এই অবধি থাক, প্রপার্টিসটা পরের দিন বলবো। আচ্ছা, ঠিক আছে। বলছি শেষ করো না, আমার কয়েকটা কোশ্চেন আছে, ঠিক আছে, পরে বলছি। বল, তুই বল, কি সমস্যা? না মানে, ও বেরিয়ে যাক, তারপরে আমি বলি, কারণ ও তো ক্লাস আচ্ছা, সে ওর দরকার হলে বেরিয়ে যাবে, আমাদের পড়া শেষ হয়ে গেছে। আচ্ছা, ওই বলছি ব্লো পাইপটা কি? কি? ব্লো পাইপ, প্র্যাকটিক্যাল লিখছিলাম সেখানে ও দেখি। আচ্ছা, ব্লো পাইপ। হ্যাঁ, সোনার দোকানে গেছিস কখনো, যেখানে সোনার গহনা তৈরি প্রস্তুত করা হয়? গিয়েছি, লক্ষ্য তো করে নি, যাই হোক বলো। দেখবি ওরা একটা এরকম একটা 90 ডিগ্রি টাইপের জিনিস নিয়ে, এরকম একটা জিনিস নিয়ে ফু দেয়, ফু দিয়ে আগুনটাকে ডাইরেক্ট করে কোনো একটা পার্টিকুলার দিকে। ও আচ্ছা, এই ব্যাপার। আর কিছু? হ্যাঁ, আরেকটা হচ্ছে তার, কি যেন কপার সালফেট। কপার সালফেট, তোমার ওই গ্রুপ গুলো মনে আছে, যে কোন গ্রুপ সল্ট অ্যানালিসিস যে গ্রুপ গুলো হতো? কপার সালফেট বোধহয় গ্রুপ 2B বোধহয়। 2B নেই আমাদের, 3A আছে, 3B আছে, যাই হোক। ইয়ে, তাহলে 3B হবে, ভুলে গেছি, তারা দেখে বলতে হবে। হ্যাঁ বল, কি হয়েছে, কি সমস্যা বল। হ্যাঁ, এই গ্রুপটা একটু বলে দাও, তাহলে প্র্যাকটিক্যাল লিখতে পারবো। ও গ্রুপ রিয়েজেন্ট বলতে হবে। মানে কোন গ্রুপে গ্রুপ থাকি, রিয়েজেন্ট গ্রুপ রিয়েজেন্ট না। ঠিক কবে লাগবে তোর? এই বলো না, আমি লিখছিলাম, আরে দেখে দেখে লিখতে দিচ্ছে, কিছু নেই, শুধু না না, গ্রুপ আমি অনেকদিন পড়ি না ওইগুলো, ঠিক আছে। হ্যাঁ, ফলে আমার মানে অনেক মানে ক্রুশিয়াল কিছু ইনফরমেশন ভুলেও যেতে পারি, ফলে সেটা সেই এভাবে বলা তুমি ঠিক একদিন হবে না। সল্ট অ্যানালিসিস পড়ে আমাকে পড়িয়ে দিও। ঠিক আছে, আমি সল্ট অ্যানালিসিস তোকে পড়িয়ে দেবো। আর টাইট্রেশন করালো কালকে, কি টাইট্রেশন? ওই অক্সালিক অ্যাসিডের সাথে ঠিক আছে, সল্ট অক্সালিক অ্যানালিসিস আমি একটা দেখবো। N/10টা কিছু একটা বোঝালো, নর্মালিটিটা বোঝালো, নর্মালিটিতে আমি বুঝিয়ে দিয়েছিলাম প্রথম ক্লাস না সেকেন্ড ক্লাস। তুমি মানে, নর্মালিটি বুঝিস না তুই? এখন প্রথম ক্লাসটা আমি ভুলে গেছি, যাই হোক বুঝি। ভুলে গেলে আর কি করবো। হ্যাঁ, মানে বলেছিল ওখানে, ঠিকঠাকই বুঝিয়েছে, একটা এমন একটা খারাপ না, শুধু ওই রণবিজয়ের পাল্লায় পড়ে সব দেখে দেখে করাচ্ছে, ওটাই খারাপ লাগছে। কি দেখে দেখে করাচ্ছি? ওই লিখতে দিই না, এগুলো লিখে আনবে, পরের দিন প্র্যাকটিক্যাল খাতায় সই করে দেবো, ও আচ্ছা। ওটা ভালো লাগে না। না, শুভদীপ স্যার আমাদের প্র্যাকটিক্যাল হাতে ধরে করায়, আমাদের করতে দেয়, নিজে নিজে রিডিং নিই, তারপর বলে এগুলো খাতায় করে আনবি, যা ভুল হবে আমি ঠিক করে দেবো।